আচ্ছা, ঠিক আছে। আমি কিছু বিষয় একটু উল্লেখ করি। আমরা ধারাবাহিকভাবে আপনারা যদি কোনো কিছু শেয়ার করতে চান দর্শকদের সাথে, সেই কথাগুলো হুম। আপনি বলবেন। তারপরেও আমি কিছু প্রসঙ্গ উত্থাপন করব আপনার সামনে। ১ম কথা হচ্ছে আমি কিছু বলে যাই। আইন শৃঙ্খলা নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক। আবার কোনো পত্রিকা লিখেছে ৩ বাহিনীর প্রধান, পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও নিরাপত্তা উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। দেশের সাম্প্রতিক বিষয় নিয়ে এই বৈঠকটি হয়েছে। তারপরে আরেকটি বিষয় হচ্ছে মিলিটারি অ্যাটাচে সহ যুক্তরাষ্ট্রের ৩ কূটনীতিক সেনাপ্রধানের সাথে বৈঠক করেছেন। আবার আছে দেশের খবরে যদি যাই, সবই দেশের খবর কিন্তু তারপরেও আমাদের সমন্বয়ক ভাইদের বিষয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে মহান সমন্বয়ক সার্জিস আলমের ফেসবুক পোস্টে মন্তব্য করায় কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আরেকটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা, মোহাম্মদপুরের কয়েকজন নেতা ধানমন্ডিতে একটা কেওয়াস সৃষ্টি করেছেন এবং তারা একটা মব ভায়োলেন্স করার জন্য একটা বাসা ভাঙতে গিয়েছেন। ওসি সাহেব সেখানে বাধা দিয়েছেন। ওসি সাহেব বলছেন যে, "আপনারা মামলা করুন, তাকে আমরা গ্রেফতার করব।" তারা মামলা করতে গড়িমসি করেছে এবং ওসি সাহেবকে তারা বলেছে যে, "আপনি কত টাকা খেয়েছেন? টাকার বান্ডেল কি সাথে?" ওসির সাথে উচ্চস্বরে চিৎকার, চেঁচামেচি, তাকে এখনই গ্রেফতার করতে হবে। এক পর্যায়ে সাংবাদিক ছিলেন সেখানে, এক পর্যায়ে ওসি সাহেব তাদেরকে গ্রেফতার করতে বাধ্য হয়েছেন এবং মধ্যরাতে আরেকজন নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনি জানেন হান্নান মাসুদ, তিনি তাদেরকে হুম। নিজ জিম্মায় আবার ছাড়িয়ে এনেছেন। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন সেটিই আমরা আলোচনা করব। প্রধান উপদেষ্টার ফ্রান্স স্পেন সফর বাতিল হয়েছে। তিনি বাতিল করেছেন। আবার কেউ বলছেন যে ফ্রান্সের প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক ব্যাপারে সম্মত হননি, যে কারণে ফ্রান্স সফর বাতিল হয়েছে। তবে আবার শোনা যাচ্ছে যে আগামী ৯ জুন থেকে ১৩ই জুন তিনি ইংল্যান্ড সফর করবেন, অর্থাৎ ব্রিটেন সফর করবেন। সেখানে ব্রিটেনের রাজার সাথে কথা বলবেন, প্রাইম মিনিস্টারের সাথে কথা বলবেন। এই বিষয়টি এখন শোনা যাচ্ছে ৯ জুন তিনি সেখানে যাওয়ার কথা রয়েছে। বেশ কিছু বিষয় আলোচনা করলাম। আমাদের দর্শক মণ্ডলী যারা আমাদের সাথে আমরা এখন নিঝুম মজুমদার সাহেবের সাথে আলাপ করব। ১ম এ আমি যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে আপনারা তিনি শো করবেন। জনাব নিঝুম মজুমদার ১ম এ যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন। আমরা বৈষম্যের বিরুদ্ধে আমাদের ছাত্ররা আন্দোলন করেছে, তারা সফল হয়েছে। এখন যে জিনিসটি আমরা দেখতে পাচ্ছি, আমি ধানমন্ডি থানার বিষয়টি আপনার কাছে বক্তব্য শুনতে চাই। সেখানে ব্যাপকভাবে কাওয়াস সৃষ্টি করা হয়েছে, সাংবাদিক ছিল, আবার সাধারণ মানুষও সেখানে ছিল। পুলিশের সাথে উচ্চস্বরে চিৎকার করে আওয়ামী লীগের কাউকে গ্রেফতার করার কথা বলা হয়েছে। অথচ ওসি সাহেব বলছে যে তার বিরুদ্ধে কোনো মামলা নেই, আপনারা মামলা করুন, আমি গ্রেফতার করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নির্দেশ দিচ্ছে যে আপনাকে গ্রেফতার করতেই হবে এখন। এখন গ্রেফতার করতে হবে, আপনি ফ্যাসিস্ট সরকারের দালাল। এই কথা বলে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? কি মনে হচ্ছে আপনার কাছে? থ্যাংক ইউ ইসমাইল ভাই। প্রথমে আমার মনে হয় উইথ ডিউ রেসপেক্ট আমি আপনার কয়েকটা ভুলকে একটু সংশোধন করতে চাই। হুম, প্রথমত আপনি বলেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলন, আপনার এই আহ, তথ্যটা সঠিক বলে আমি মনে করি না, এবং একই বলেছে যে আন্দোলন সফল হয়েছে, এটাকেও আমি সমর্থন করি না। আচ্ছা, আমি বারবার বলে এসেছি এটি একটি জঙ্গি এবং টোকাইদের হামলা ছিল, এটি একটি হুম, ষড়যন্ত্র ছিল, যেখানে সেনাবাহিনীর একটা বিপদগামী অংশ এই জঙ্গি টোকাইদের সাথে ছিল বলেই আজকে বাংলাদেশের এই অবস্থা হয়েছে। যারা কোটার বিরুদ্ধে বা কোটা সংস্কারের বিপক্ষে ছিল যেই অংশটা, তাদের আহ, দাবি, তাদের এই চাওয়াটার সাথে আমরা শুরু থেকেই তাদের সাথে ছিলাম, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী নিজেও একমত ছিলেন, আমিও এখনো পর্যন্ত তাদের সাথে আছি। ওই অংশটা পরাজিত হয়েছে। ওই অংশটা পরাজিত হয়েছে, কেন পরাজিত হয়েছে সেটা আমি আপনাকে বলি। 50,000 পুলিশ নিয়োগ দেবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে 200, 300, 400, 500 জনকে আপনার প্রেষণে যোগ দেওয়ানো হচ্ছে। আপনার যেই লোক রিটায়ার করেছে 20 বছর আগে, তাকে কোনো ধরনের কথা নাই বার্তা নাই, তাকে এনে আপনার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে। তারপরে এই যে দখলদার বাহিনীর প্রধান যে ইউনুস, তার সমস্ত যারা কর্মচারী, সে কথিত কর্মচারীদেরকে নিয়োগ দিয়েছে, সেগুলো ইচ্ছে মতো নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশে বলেন, বিভিন্ন জায়গাতে বলেন, কোন ধরনের পরীক্ষা ছাড়া। যেই সাধারণ ছাত্রছাত্রীরা যেই স্বপ্নটা দেখেছে যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ একটা সুনির্দিষ্ট পরীক্ষা, এমসিকিউ পরীক্ষা, ভাইভা, এগুলো দিয়ে তারা উত্তীর্ণ হবেন সরকারি চাকুরিতে, তারা বলেছেন যে কোনো কোটা প্রথা বা সুনির্দিষ্ট কিছু বিষয়ে কোটা প্রথা থাকতে পারে, এটা তাদের দাবি ছিল। সেখানেও দ্বিমত ছিল। আমি সবকিছুকে অ্যাভারেজে ধরছি,
যে যারা এই আন্দোলন করেছে তারা হয়তো বা 4 থেকে 5% বা 10% এই ধরনের চেয়েছে, তারা পরাজিত হয়েছে। ওদের মাথাতে কাঁঠাল ভেঙে যারা খেয়েছে, যারা ওদেরকে এই ধরনের পুরো ঘটনাটাতে নেতৃত্ব দিবে বলে তারা ছাল পরে এসেছিল, তারা ছিল জঙ্গি, তারা ছিল টোকাই, এবং তাদের একটা উদ্দেশ্য ছিল, তারা একটা ইন্টারন্যাশনাল ষড়যন্ত্রের একটা অংশ ছিল। তারা তাদের মধ্যে এসে সেই নেতৃত্ব স্থানটা তারা দখল করেছে, করে তারা সামনের ফ্রন্টে এসেছে। পরবর্তী সময় যখন বিট্রায়ালটা হয়েছে, তখন যারা মূলত এই কোটার রিয়েল দাবিদাররা ছিল তারা কিন্তু কেউ নেই। খেয়াল করে ও দেখুন যে, আচ্ছা, আচ্ছা। আপনি খেয়াল করে দেখুন, আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, সেটা হচ্ছে যে এই যে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়তে, এইটা কি কোনো ধরনের পরীক্ষা নিয়ে নেওয়া হয়েছে? এই যে শত শত আমরা নিয়োগ দেখতে পাচ্ছি, এগুলো হুম, কি কোনো ধরনের পরীক্ষা দিয়ে হয়েছে? ফলে যেই অবজেক্টিভটা, মানে যেই মূল বিষয়টার জন্য, যে পেছনের যে ফিলোসফি বিহাইন্ড অল দিস, সেটা তো আসলে ব্যর্থ হয়েছে। সুতরাং আপনি যখন এটাকে একটি আন্দোলন বলেন, তখন এই 9 মাস পরে আপনার চোখের সামনে এই জিনিসটা দেখার পরেও এইটির একটি ন্যারেটিভ দাঁড় করায় যে ওটি একটা আন্দোলন ছিল। আমি তো সবসময় বলি এটি একটি জঙ্গি আক্রমণ ছিল। এটি টোকাই, তারপরে আপনার কিশোর গ্যাং, রাস্তার মাস্তান গুন্ডা, এবং এদের সাথে যোগ হয়েছে বিপদগামী সেনা সদস্যরা এবং হিজবুত তাহরির। সেনাবাহিনীর ভিতরে যে হিজবুত তাহরির যেই অংশটা ছিল, সেই হুম। অংশটা, এরা সবাই মিলে এই জায়গাটাতে একটা ক্যাওস তৈরি করেছে, এক ধরনের প্রবলেমেটিক সিচুয়েশন বাংলাদেশের চেষ্টা করেছে। আজকের বাংলাদেশ কি অবস্থা, নিশ্চয়ই আমরা এই প্রোগ্রামটা আয়োজনই হয়েছে সেসব নিয়ে কথা বলবার জন্য। আচ্ছা, আপনি, আমি এই আলোচনার মধ্যে আপনার প্রথম কি কোশ্চেনটা, অর্থাৎ মূল প্রশ্নটা আসলে আমি খেয়ে হারিয়ে ফেলেছি, আমাকে আমি একটু আবার আমি ধরিয়ে বলেছি দিন। ধানমন্ডিতে আওয়ামী লীগের একজন নেতা নাকি রাইট, আছেন। তিনি রাইট, একজন রাইট, প্রকাশক, রাইট। তিনি একজন পাবলিশার। তো তার নাম বাসা কি? ভাঙার জন্য তিনি হচ্ছেন কোনো একটা প্রকাশন, হাক্কানি প্রকাশনী অথবা কিছু একটা, ধানমন্ডিতে তিনি থাকেন। তিনি আচ্ছা, আচ্ছা। বলছেন যে, আমি অনেকের বইই প্রকাশ করি। কিন্তু এরা এসছে মব জাস্টিস করে তার বাসা ভাঙচুর করবার জন্য, এবং ধানমন্ডি থানার ওসির সামনে তারা উচ্চস্বরে চিৎকার করেছে, কথা বলেছে, এবং তারা নির্দেশ দিয়েছে ওসি সাহেবকে যেভাবে হোক তাকে গ্রেফতার করতে হবে, আওয়ামী লীগকে, সে হলো ফ্যাসিস্ট সরকারের দালাল। তারপরে এক পর্যায়ে তারা ওসি সাহেবকে বলেছে যে, আপনি কত টাকা খেয়েছেন, কত টাকা নিয়েছেন, এবং তারা বলেছে যে তাকে আওয়ামী লীগকে এখনই গ্রেফতার করতে হবে, আপনিও একজন ফ্যাসিস্ট সরকারের দালাল, ওসি সাহেবকে বলেছে। শেষ পর্যায়ে ওসি সাহেব তাদেরকে গ্রেফতার করতে বাধ্য হয়েছেন, এবং তার পরবর্তীতে তারা মোহাম্মদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তারা বলছে 3-4 জনকে গ্রেফতার করেছে। দেন পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন হান্নান মাসুদ, তিনি এসে তাদেরকে নিজ জিম্মায় ওসির কাছ থেকে ছাড়িয়ে নিয়ে গেলেন। এইটাকে আপনি কিভাবে দেখেন? এইটা কেমন ঘটনা? কি নির্দেশ করে? আপনি যেটা বলছেন টোকাই, এবং আরেকটা কি বললেন? আ উম যে আ আচ্ছা, আমি কিশোর গ্যাং, আপনাকে একটা প্রশ্ন করি, আমি আপনার কিশোর প্রশ্নটা গ্যাং পেয়েছি। তারাই আক্রমণটা করেছে। জি। আমি 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 আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমি আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা, আপনি যে আমাকে বললেন যে আমি বলছি টোকাই, আপনি কি বলেন? না, মানে এখন তো আমি তো আ টোকাই বলি, আপনি কি সম্বোধন করেন? আমি সেভাবে হয়তো বলি না, কিন্তু আপনারটা শুনি, এবং আমি কে কি বিশেষণ দিয়েছে আমি সেগুলো নিয়ে আলাপ করি। কার কি উপমা, কার কি বিশেষ। হয়তোবা আমাদের দেখে কিছুই শেখার নাই, কিন্তু শুনতে চাই। যে জায়গা থেকে আসুক না কেন, আজকে আপনার এই প্রোগ্রামে এই মুহূর্তে বয়স 18 থেকে 30 পর্যন্ত, আমি 30 এর উপরে আর গেলাম না, 18 থেকে 30 পর্যন্ত একজন দর্শকও যদি থেকে থাকে, আমার পরের নেক্সট 5 মিনিটস এর বক্তব্যটা তার জন্য। আমি তাদেরকে কাছে টেনে নেওয়ার জন্য তুমি সম্বোধন করছি। নরমালি আমি যাদেরকে খুব ভালোবাসি তাদেরকে তুমি বা তুই বলি। আমি তাদেরকে তুমি বলে একটু সম্বোধন করি, উইথ ডিউ রেসপেক্ট আসলে। আচ্ছা, তোমরা যারা এই প্রোগ্রামটা এই মুহূর্তে দেখছো, ইসমাইল ভাই যে প্রশ্নটা করেছে, তো মানে আমার কাছে করেছে, ধরে নাও, আমি আমি ধরো যুক্তির খাতিরে ধরে নেই যে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে তোমরা অনেক ধরনের অভিযোগ দিয়েছো, বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে তোমাদের নানান ধরনের আলাপ আছে, কেউ পজিটিভ নেগেটিভ মিক্সড, অনেক ধরনের। আমি না, বাংলাদেশ আওয়ামী লীগের দলটাকে আমি একটু দূরে সরিয়ে রাখি, আমি বিএনপি কেও দূরে সরিয়ে রাখি, আমি অন্যান্য দলকে দূরে সরিয়ে রাখি। আমি শুধুমাত্র তোমাদের কাছে একটা জিনিস জানতে চাইবো, যেটা ইসমাইল ভাইয়ের মাধ্যমে তোমাদের কাছে জানতে চাইবো।
তোমরা কি স্বপ্নটি দেখেছিলে? তোমরা স্বপ্ন দেখো, নর্মালি দেখো যে তোমরা পড়াশোনা করবে, তোমাদের পড়াশোনাতে কোনো সেশন জট থাকবে না। তোমাদের যেই জ্ঞান, তোমাদের যে পড়ালেখার যে পরিশ্রম, এই পরিশ্রমটা ঠিক পরপর তোমরা যখন বের হবে, তোমরা কেউ ব্যারিস্টার হতে চাও, কেউ লয়ার হতে চাও, কেউ তোমরা ডক্টর হতে চাও, ব্যবসায়ী হতে চাও, তোমরা কমার্শিয়াল কোনো জায়গাতে চাকরি করতে চাও, ব্যবসা করতে চাও, মানে তোমাদের জীবনের তো একটা লক্ষ্য আছে। অনেকেই অনেক কিছু হতে চায়। আমি কয়েকটা প্রফেশনের শুধু নাম বলেছি। তুমি যেই স্বপ্নটা জুলাই এবং অগাস্টে দেখেছিলে, তোমার কাছে মনে হচ্ছে না যে তোমাকে কোনো না কোনো ভাবে বা তোমাদের কোনো না কোনো ভাবে প্রতারিত করা হয়েছে? তোমার কাছে প্রায় মনে হতে পারে, কারো কারো কাছে মনে হতে পারে যে আচ্ছা, এই নিঝুম মজুমদার লোকটি কি ফ্যাসিস্টের দালাল, বা এই লোকটি কি খারাপ? আমি তোমার সাথে একাত্মিত হয়ে এটাও স্বীকার করে নিচ্ছি, ঠিক আছে, আমি খুবই খারাপ একজন মানুষ, একদম। তোমার তোমার আমি শুধু আমি একজন খারাপ মানুষ হিসেবেই তোমাকে প্রশ্নটা করি যে তুমি যেই স্বপ্ন দেখেছিলে, তুমি কি ঠিক পার্টিকুলার এই স্বপ্ন দেখেছিলে যে একজন প্রকাশক তিনি বই প্রকাশ করবেন? হাক্কানি পাবলিশার্স এর ব্যাপারে তোমাকে একটু বলে নেবে, তোমাদের বলে নেই। সেটা হচ্ছে যে তোমরা জেনে থাকবে যে বঙ্গবন্ধুকে একটা দীর্ঘ সময় পাকিস্তানের পুলিশ ফলো করত। এই যে পুলিশ ফলো করত, এইটার রিপোর্ট এই তোমার ওই কেন্দ্রীয় সরকারকে, অর্থাৎ পাকিস্তানি সরকারকে তারা দিত। এই রিপোর্টগুলো নথিবদ্ধ ছিল। একটা দীর্ঘ সময় পর এই কি কি তথ্য দিত পাকিস্তানি সরকার বঙ্গবন্ধুর ব্যাপারে, এগুলোর নথিপত্র উদ্ধার করা হয়। উদ্ধার করবার পর এগুলোকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এইটার সাথে রিলেটেড যারা আছে তারা এগুলো যাচাই বাছাইয়ের পরে 14টা পর্বে তোমার বই প্রকাশ করেছে। যদি ইসমাইল ভাইয়ের তথ্য ঠিক হয় এবং সেটা হাক্কানি পাবলিশার্স এর মালিকই হয়ে থাকে, হাক্কানি, হাক্কানি, যদি না হাক্কানি। হয় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, বাট না, আমি হাক্কানি, ধরে হাক্কানি। নিচ্ছি এটাই হাক্কানি। হাক্কানি এখন পাবলিশার্স। তুমি আমাকে বলো তো যে তুমি বঙ্গবন্ধুকে ভালোবাসো কিংবা না বাসো, তুমি তাকে পছন্দ করো কিংবা না করো। ধরা যাক আমি ভাসানীকে পছন্দ করি না, ধরা যাক আমি সোহরাওয়ার্দীকে পছন্দ করি না, সবার শেষে আমি সম্মানসূচক সাহেব এগুলো ধরে নাও যে আমি সম্মান দিয়েই বলছি, তাঁর বলছি, চন্দ্রবিন্দু আছে তো, সো তোমরা আবার এটা ধরে বসো না যে আমি অসম্মান দিয়ে কথা বলছি। ভাসানী, সোহরাওয়ার্দী, তারপরে অনেক অনেক আমাদের আমাদের এই স্বাধীনতা সংগ্রামে যারা আছেন, এই মানুষগুলোকে তুমি পছন্দ করো আর না করো, এই মানুষগুলোর অবদান তো তুমি অস্বীকার করতে পারবে না। ধরা যাক আজকে যে প্রোগ্রামটা তুমি দেখছো, তুমি বিএনপির একজন তরুণ কর্মী, তুমি আমাকে বলো তো যে মুক্তিযুদ্ধের সময় যারা পরবর্তীকালে যা হওয়ার হয়েছে, তোমার তো একটা শ্রদ্ধার জায়গা থাকা উচিত। সেই মানুষগুলোর যদি কীর্তি তুমি পরবর্তী সময়ে ধ্বংস করে ফেলতে চাও, ওই জায়গাটাকে তুমি সমর্থন দাও কিনা? সেই তুমি যদি না দিয়ে থাকো, তোমার যদি মনে হয় যে না এটা আমি করব না কখনো, তাহলে বঙ্গবন্ধুর অবদান নিয়ে আমার মনে হয় না যে তোমার ভেতরে কোনো ধরনের সন্দেহ আছে। আমি নতুন করে তোমাকে ইতিহাসের শিক্ষা দিতে চাই না, তুমি নিশ্চয়ই পড়েছো বা তোমরা নিশ্চয়ই পড়েছো। তাহলে বঙ্গবন্ধুর এই গুরুত্বপূর্ণ নথিটা হাক্কানি পাবলিশার্স নথিবদ্ধ করেছে, এটা তো আমাদের জাতীয় জীবনের একটা ইতিহাসের অংশ। আমরা ইতিহাসের অনেক ক্যারেক্টারকে পছন্দ করি না, কিন্তু তাই বলে তুমি একটা প্রকাশক বই প্রকাশ করেছে বলে তার বাড়ি তুমি জ্বালিয়ে দিতে চাচ্ছ। তুমি একটু চিন্তা করে দেখো তো যে তার বাড়িটা কি তুমি জ্বালিয়ে দিতে চাচ্ছ নাকি তার বাড়িটা তুমি দখল করতে এসেছিল? তাহলে তুমি যে লক্ষ্য নিয়ে জুলাই এবং অগাস্টে রাস্তায় ছিলে, তোমাকে ব্যর্থ করে দিয়েছে। এই যে হান্নান মাসুদ যে ছেলেটা, এই ছেলেটা ঠিক আজকে থেকে 9 মাস আগেও তোমাকে কি শোনাতো? বাক স্বাধীনতার গল্প শোনাতো, তোমাকে বলতো যে আমাকে কথা বলতে দিতে হবে। ধরে নাও আমি এবং আমরা খুব খারাপ ছিলাম, আমি যুক্তির খাতিরে তা মেনেও নিচ্ছি, আমি তোমাদের কাছে এটা মেনেও নিচ্ছি। তাহলে আমি যদি খারাপ হই, আমরা যদি খারাপ হই, তাহলে কি তোমরা এই দৃশ্য দেখার জন্য, তোমরা যেটাকে আন্দোলন বলো, আমি যেটাকে টোকাইদের আন্দোলন বলি, সন্ত্রাসী জঙ্গি হামলা বলি, কারণ তুমি যেই ইচ্ছা নিয়ে এসেছিল সেটা তো ব্যর্থ হয়েছে, তাহলে তুমি কি এই বাংলাদেশ চেয়েছিলে? এই প্রশ্নটা, আমাকে তুমি যত অপছন্দ করো, এন্ড অফ দ্য ডেতে আমি তোমাদেরই লোক। কোনোদিন যদি
ক্ষমতায় যাই আমরা, তোমার কি মনে হয় যে তোমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটির যারা আন্দোলন করেছো বা পাবলিক ইউনিভার্সিটির আন্দোলন করেছো, যেটাকে তোমরা আন্দোলন বলো, তোমাদেরকে ধরে 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 মেরে ফেলবো? তোমাদের যদি মাথাতে এইটা এসে থাকে, এটা মুছে দিতে পারো। আমার মনে হয় আমরা ঠিক এই লেভেলের অবিবেচক নই। তোমরা জি, দেশকে নিয়ে চিন্তা করেছো, দেশকে মনে করেছো যে দেশটা শেষ হয়ে যাচ্ছে। তোমাদের এই ভাবনা সঠিক না বেঠিক সেগুলো একদিন নিশ্চয়ই তোমাদের সাথে অনেক লম্বা গল্প হবে। কিন্তু ওকে, ইসমাইল ভাইয়ের মাধ্যমে এই জিনিসটা তোমাদের কাছে আমি জানতে চাই যে এই যে আজকে একটা লোক প্রকাশক বলে তার বাড়ি আক্রমণ করলো, তাকে থানাতে এক্ষুনি গ্রেফতার করতে হবে। এই যে তোমরা আইনের শাসনের কথা বলো, আইনের শাসনের রাস্তাটা কি? তুমি কারো বিরুদ্ধে অভিযোগ করবে, অভিযোগ করবার পরে পুলিশ একটা তদন্ত করবে। তদন্তের মধ্যে যদি মনে হয় যে না, গ্রেফতার করবার মতো এলিমেন্ট আছে, তখন গ্রেফতার করবে। সেই ভদ্রলোক কোর্টে গিয়ে জামিন প্রার্থনা করবে। তার জামিন না হলে সে জজ আপনার লোয়ার কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে না হলে জজ কোর্টে যাবে, জজ কোর্ট না হলে হাইকোর্টে যাবে, হাইকোর্ট না হলে তোমার চেম্বার আদালত, আপিলের ডিভিশন, অনেক কিছু আছে। তো তুমি যেই চিন্তা করে যেই বাংলাদেশকে তুমি গড়তে চাও, তুমি মনে করছো যে আমাকে হত্যার মধ্য দিয়ে এবং আমার উপরে প্রতিশোধের মধ্য দিয়ে তুমি একটা বাংলাদেশ গড়তে পারবে। আচ্ছা, তুমি যদি আমাকে আজকে মধ্যরাত্রে আমার বাড়িটা দখল করো, আমাকে ঠিক এইভাবে অপদস্থ করো, তোমার কি মনে হয় যে ভবিষ্যতে আমার হাতে যখন ক্ষমতা আসবে, আমি ঠিক একইভাবে তোমাকে অপদস্থ করব না? যদি তুমি আমাকে এইভাবে হেনস্থা করো, তুমি আমাকে বলো তো যে এটা কেন হবে একজন প্রকাশকের উপরে? আমি, ইসমাইল ভাই আমাকে প্রশ্ন করেছে, এই প্রশ্নটা আমি উনাকে না দিয়ে এই প্রথমবারের মতো চেষ্টা করলাম তোমাদের সাথে একটা মিথস্ক্রিয়ার মাধ্যমে কথাটা বলতে। তুমি আমাকে গালি বাহ! দাও, তুমি আমাকে ইচ্ছা মতো গালি দাও, কিন্তু গালি দেওয়ার পরেও আজকে যখন রাতে ঘুমাতে যাবে, একটা বারের জন্য ভাববে, আচ্ছা এই লোকটা যা বলেছে, উনি কি ভুল কিছু বলেছে? তুমি আমাকে গালি দাও, আমি তোমাকে গালি দেওয়ার ফ্রি লাইসেন্স দিয়ে দিলাম, যা ইচ্ছে তুমি আমাকে তা বলো। কিন্তু জি, এইটা প্রশ্ন করো যে তুমি কি এই মব কালচারটা চাচ্ছ? তুমি এই যে আমার ভেতরে ঘৃণা উৎপাদন করছো, এই যে তুমি আমার একজন প্রকাশক, একজন লেখক, জার্নালিস্ট, যিনি মুজিব চলচ্চিত্রে অভিনয় করেছে, তুমি তাকে গ্রেফতার করছো। তুমি যদি মনে করো যে এই জিনিসটা তোমার জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে বা তোমাদের জন্য, তুমি ভুলের তাহলে মধ্যে করো। আছো। তুমি এখন, আচ্ছা, তুমি এখন ভাবতে পারো, না না ইসমাইল ভাই ওরা এখন ভাবতে পারে হ্যাঁ ইচ্ছা মতো করবো, যা হবে তা হবে। তো মাথায় রেখো, এই বাংলাদেশে এই কথাটা মাথায় রেখো যে বাংলাদেশ আওয়ামী লীগের এখনো বাংলাদেশে, এখনো বাংলাদেশে কোটি কোটি সমর্থক রয়ে গেছে। তুমি যখন ৩২ ভাঙছো, তখন শুধু তুমি আওয়ামী লীগের বুক ভাঙছো না, যেই মানুষটা বঙ্গবন্ধুকে ভালোবাসে কিন্তু আওয়ামী লীগকে ভালোবাসে না, তুমি তারও বুক ভাঙছো। তুমি জানো যে এই ৩২ ভাঙার পর বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার পর কত ইনঅ্যাক্টিভ মানুষ অ্যাক্টিভ হয়েছে? তুমি সেই সুযোগ করে দিয়েছো। আমার জি, এই কথাকে তোমার অপান্তেয় মনে হতে পারে, আমার এই জি। বক্তব্যকে তোমার অতিরঞ্জন মনে হতে পারে, কিন্তু তুমি ভেবে হুম, দেখো। ভাই। নিঝুম ভাই, এইটা আপনার সাথে অনেক কথা আছে। অনেক কথা, এই কথাটা শেষ হয়েছে আপনার? খুব ভালো কথা বলেছেন। আমার শেষ, আমার চমৎকার শেষ। শেষ হয়েছে না? অনেকগুলো কথা আছে দর্শক যেটা শুনতে চায় যে সেনাবাহিনীর কর্মকাণ্ড, আমাদের যে আমেরিকান সৈনিকরা এসছেন বাংলাদেশে আলোচনা করছেন, এগুলো নিয়ে কথা হবে। তার আগে আমি দর্শক মণ্ডলী আপনাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, আপনারা অনেকেই অনেক কমেন্টস করছেন। আমরা সেগুলো কোনো এক সময় পড়ব। তবে আমাদের ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারকে বলব আমরা এগুলো সাথে স্ক্রিনে দেখানো হয়। অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের দেশে কি হচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলব। তার আগে ছোট্ট করে একটা, ওই যে আপনি ২-৩ টা কথা ছোট, ছোট করে বলবেন। একটা হচ্ছে সার্জিস আলম সাহেবের একটা কি Facebook স্ট্যাটাসে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একজন কর্মচারী কমেন্টস করেছেন। সেই কমেন্টস এর কারণে তার চাকরি যাচ্ছে। অব্যাহতি দিয়ে দিছে অলরেডি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এই ছোট্ট করে এই ঘটনাটা আপনি, আপনার বক্তব্য একটু শুনতে চাই। ছোট্ট করে। ইসমাইল ভাই, আহ, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা আমাদের নিজে, আমি আপনার প্রশ্নটার উত্তরটা একটা গল্পের মধ্য দিয়ে দেই। আমাদের নিজেদের ভেতরে মাঝে মধ্যে আমরা যখন আমাদের নিজেদের মধ্যে আলাপ করি কিংবা আমাদের নেতৃবৃন্দের সাথে আমরা আলাপ করি, আমরা মাঝে মধ্যে বলি যে যা কিছু ঘটে গেছে, সামটাইমস উই ফিল ব্লেসড। কেন ব্লেসড মনে করি জানেন? যেমন ধরেন যে এই যে আজকের এই ঘটনাটা, যে
হাহা রিয়েক্ট দিয়েছে, এই কারণে চাকরি চলে গেছে। কমেন্ট করেছে, চাকরি চলে গেছে। আপনি সমালোচনা করেছেন, চাকরি চলে গেছে। মানে ফ্যাসিজমের কোন পর্যায়ে আছি আমরা তাহলে? তীব্রতাটা এমন, তীব্রতাটা ঠিক এই পর্যায়ে যে একেবারে আওয়ামী লীগ বিরোধী একটা মানুষ আমাদের সামনে হয়তো বা তার ইগোর কারণে স্বীকার করে না, তো বাসায় ফিরে বলে হোয়াটস গোয়িং অন, আরে এই তো দেখি ভয়ঙ্কর লোকজনকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি। মানে তার কাছে মনে হচ্ছে যে এ আমি কি করেছি। আমার মাঝে মধ্যে মনে হয় যে এই পুরো ঘটনাটা আমাদের জন্য ব্লেসিংস, এতটুকু দেখানোর জন্য তোমরা আমাদেরকে যা বলেছো আমরা তা ছিলাম না। এখনো এখনো এই ছাত্ররা অনেকেই হয়তোবা বুঝতে পারছে না। এমনকি সার্জিস, হান্নান মাসুদ কিংবা মাহফুজ, হাসনাত, আমি নিশ্চিত ওদের তো বয়স 30 পেরিয়েছে কিনা আমি জানি না। না, না। আমি তোমাদেরকে আজকে আমি আমি বারবারই ওই তুমি সম্বোধন করে ফেলে, আমার কাছে মনে হচ্ছে যে আজকের প্রোগ্রামটা আমি ওদের সাথে ইন্টারাকশন করছি। ইসমাইল ভাই, এইটা যে একটা আমেরিকান চাল, এই ছেলেগুলো বুঝবে আফটার ধরেন 35 বা মানে 40-র ভেতর ওরা বুঝে যাবে, একটা সময় বুঝবে। আমি আমি আমার এই মিড 40-তে, লাইক আমি আমার এই মিড 40-তে আজকে যখন পেছনে ফিরে তাকাই, আজকে থেকে ধরেন 16-17 বছর আগে যেভাবে ভেবেছি, আমি আজকে এইভাবে ভাবি না আসলে। আজকে থেকে 18 বছর 19 বছর আগে 30 বয়স, বা আমি যখন আমি 23, আমি আমি ইংল্যান্ডে এসেছি ধরেন 22-23 বছর বয়সে, ওই সময় নিঝুম আর আজকে নিঝুমের মধ্যে আকাশ পাতাল তফাৎ। পার্থক্য আছে। হুম, আমার হুম। বাবা আমাকে সব সময় বলতেন, সব সময় এখনো বলেন, তুমি 40-এর পরে একটু বুঝতে শিখেছো, তুমি 40-এর আগে কিছুই বোঝনি। বিলিভ মি, বাবার সাথে আমি তর্কাতর্কি করতাম, অপছন্দ হতো। আজকের যারা তোমরা 18 থেকে 30-এর মধ্যে আছো, তোমরা এক ধরনের রোমান্টিসিজমের মধ্যে আছো। এই যে একটা লাইক দেওয়ার কারণে, একটা কমেন্টের কারণে একটা ভদ্রলোকের চাকরি চলে গেছে, আমি ধরে নিচ্ছি যে সে চরমভাবে আওয়ামী লীগের সমর্থক। কিন্তু তোমার কাছে কি মনে হয় যে তুমি এইভাবে সিঙ্গেল আউট করতে পারবে? তো এটার জন্য তো তোমাকে বাংলাদেশের 2 থেকে 3 কোটি 4 কোটি লোককে মেরে ফেলতে হবে, ঘরে ঘরে মেরে ফেলতে হবে। তাহলে তো সার্জিসের বাবাকেও মেরে ফেলতে হবে, কারণ সার্জিসের বাবা পঞ্চগড়ে আওয়ামী লীগের নেতা ছিলেন। হয়তো মারবে, মারবে, তারপরে মারবে। মাহফুজ আলমের বাবা, চাচা, তার চাচা আওয়ামী লীগের নেতা ছিল। তাহলে তো সবাইকে মেরে ফেলতে হবে। জি, জি। এই যে এই যে ছোট 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 ক্ষোভ গুলো, এই হুম, জিনিসটা মেনে নিতে হবে যে বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থক থাকবে, এটা বাড়ছে, এটা আচ্ছা। বাড়ছে। আমি হুম, কিন্তু অনেকবার বলেছি, অনেক জায়গাতে বলেছি যে এই অন্যায় অত্যাচার, এই প্রত্যেকটা জিনিস এভরিডে এন্ড গ্রাজুয়ালি আমাদের সমর্থক, যেমন ইসমাইল ভাই, আমি আপনাকে নিউ ইয়র্ক প্রবাসী এক ভদ্র মহিলার কথা বলতে পারি। আমি 27শে সেপ্টেম্বর আপনার নিউ ইয়র্কে গেছি, সেখানে জাতিসংঘের সামনে প্রোটেস্ট এবং আমাদের আরো কিছু ওয়াশিংটনে বেশ কিছু কাজ ছিল। সেখানে এক ভদ্র মহিলার কথা পার্টিকুলারলি বলতে পারি, 55 ইয়ার্স ওল্ড। তিনি আমাকে এসে আমার হাত চেপে ধরলেন। তিনি আমাকে বললেন যে ভাই, আমি আমার এই জীবনে আওয়ামী লীগ করিনি, আমি অনেক বছর আমেরিকায় থাকি, আমি ভোটও দেইনি, কিন্তু ভাই যেইভাবে বঙ্গবন্ধুকে অপমান করেছে, তিনি প্রধানমন্ত্রীর একচোট সমালোচনা করে নিলেন, কিন্তু তিনি পার্টিকুলারলি এসেছেন শুধু বঙ্গবন্ধুর জন্য। ওকে। আপনি 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 জানেন যে এই যে বুঝছি। আমাদেরকে, এই আমাদের উপরে যত অত্যাচার হচ্ছে, অনেকে বলছে যে দ্যাটস টু মাচ, ও রাজনীতি করতে পারবে না কেন? এই দলটি স্বাধীনতা এনে দিয়েছে, এই দলটি এই দেশের প্রত্যেকটা মুক্তি সংগ্রামে ছিল। আমরা আমাদের 9 মাসে আমরা কি করেছি? আমরা কোনো রাজনৈতিক সভা করিনি, সমিতি করিনি, কিচ্ছু করিনি। আমাদেরকে ব্যান করবার প্রয়োজন কেন পড়লো? এই যে কেন পড়লো, আমার মনে হয় আমাদেরকে এই পর্বে এখন ঢোকা প্রয়োজন। যেই পর্বে করিডোর আসবে, মিয়ানমার আসবে, সেনাবাহিনী আসবে, ইউনুস আসবে, ইসমাইল ভাই আপনি ওই পর্বটাতে যেতে পারেন আমার কাছে মনে হয়। আচ্ছা, প্লিজ, হ্যাঁ, আমরা এবার সেই পর্বে আমি সেইজন্যই অপেক্ষা করছি। আমাদের দর্শক মণ্ডলীও সেটা শুনতে চাচ্ছেন। আমি ইয়েগুলো পত্রিকার শিরোনামটা আবার রিপিট করি। সেটি হচ্ছে আইন-শৃঙ্খলা নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক। ৩ বাহিনীর প্রধান, পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা সহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। মিলিটারি অ্যাটাচে সহ যুক্তরাষ্ট্রের ৩ কূটনীতিক সেনাপ্রধানের সাথে বৈঠক করেছেন।
এই বিষয়গুলো সারা দেশ উত্তপ্ত, সারা দেশের মানুষ জানতে চাচ্ছে যে আসলে কি ঘটতে যাচ্ছে। সেনাবাহিনীর একটা দরবার হওয়ার কথা ছিল আজকে সকালে, সেটি হয়নি, সম্ভবত আগামীকাল হবে। বা এই ব্যাপারে আপনার কোনো কাছে কোনো নিউজ আছে কিনা? আমেরিকান সৈন্যরা শোনেন বাংলাদেশে এতবার শোনেন আমি আসছে কিনা, এতবার আসছে কেন, বাংলাদেশের বন্দর করিডোর, এই সবকিছু মিলাই যদি আপনি একসাথে বলেন, দর্শক মন্ডলী যারা যুক্ত হয়েছেন রাইট আপনারা শুনবেন প্লিজ। রাইট 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 ইসমাইল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি এই যে আপনি অনেকগুলো প্রশ্ন করলেন না, আপনি আসলে যা শুনতে চান আমি তাতেই চলে যাচ্ছি, আমি কোনো রাগ ঢাক করিও না, আপনি জানেন আই এম ভেরি মাচ জি, জি। স্ট্রেট ফরওয়ার্ড। আচ্ছা, আজকে এই প্রোগ্রামটা যারা শুনছেন আমি তাদেরকে বলি, পুরো ঘটনাটাই আপনাদেরকে একটু পরিষ্কার করি। আপনাদেরকে এইভাবে মনে হয় না কেউ পরিষ্কার করে বলবে। জি, প্লিজ। এইটাও আমি বলে নেই যে আমি এই বক্তব্যটা, এটা আমার বক্তব্য বটে, কিন্তু আমি এমন কিছু মানুষের সংস্পর্শে আছি, এমন কিছু ব্যক্তিদের সাথে আমার কথা হয়েছে, আমার ধারণা আমি একটা স্পষ্ট চিত্র পেয়েছি। আচ্ছা, আচ্ছা, প্লিজ। সোজা বাংলাতে হচ্ছে যে এই যে 5ই অগাস্টে যা হয়েছে, এইটার পুরোটার পেছনে রাশিয়া আমাদেরকে 15ই ডিসেম্বর পরিষ্কার করে জানিয়ে দিয়েছে এই কথাগুলো, আচ্ছা, যে একটা আরব স্প্রিং হবে। এই আরব স্প্রিংটা যে হবে, এটা আসলে ইসরায়েলি গোয়েন্দারা এবং সিআইএ এর, মোসাদ এবং সিআইএ এর যখন মুভমেন্টটা দুবাইতে হচ্ছিল এবং দোহাতে হচ্ছিল, তখন রাশিয়ান গোয়েন্দারা এটা ইন্টারসেপ্ট করে এবং বাংলাদেশকে এটা ডিটেল জানায়, একদম ডিটেল জানায় কি হবে না হবে, কোনখান থেকে শুরু হবে, এটা একটা জানায়। যে যত অস্বীকার করুক, আমাকে এটা পরিষ্কার ভাবে জানানো হয়েছে যে আপনাদের গভর্নমেন্টকে এইটা, মানে গভর্নমেন্টকে বলতে কাউকে কাউকে বলেছে, এবং সেখান থেকে ডিসপ্যাচ হয়েছে কিনা সেগুলো আমি আমার নিশ্চয়ই আমার আত্মজীবনীতে বা বইতে বা কখনো বা আমি বলবো, এই মুহূর্তে আমি প্যাচে লাগাবো না। আমি যে কথাটা শুধু বলতে চাই যে রাশা এটা জানিয়েছে, নাম্বার ওয়ান। ওই সময়টাতে অর্থাৎ ইলেকশনের পর পর বাংলাদেশে ইউক্রেন থেকে একটা বড় ধরনের অস্ত্র ঢুকেছে মিয়ানমার হয়ে, এটা নিশ্চিত থাকতে পারেন। নাম্বার টু, ছাত্ররা মনে করছে যে অ্যারাব স্প্রিং জিনিসটা কি, ধরেন রাষ্ট্রের অন্তর্গত কিছু ক্ষোভ আছে সরকারের প্রতি, নানা বিষয়ে রাগ আছে। ধরা যাক ইসমাইল ভাইয়ের খুবই অপছন্দ মিস্টার এক্স কে তিনি খুন করতে চান, কিংবা এক্স কে তিনি গালি দিতে চান। এটা কিন্তু এটা কিন্তু ইসমাইল ভাইয়ের সাথে এক্স এর প্রবলেম। আমি হচ্ছে সিআইএ, আমি হচ্ছে ধরা যাক আমেরিকা, আমি করব কি, 4-5 জন লোককে দিয়ে ইসমাইল ভাইকে গিয়ে বলছি, ইসমাইল ভাই আপনাকে ওই XYZ কি অপমান করেছে, আপনার মাকে গালি দিয়েছে, বাবাকে গালি দিয়েছে, আপনি তাকে কিছুই করবেন না। আমি কিন্তু এত পরিচিত লোক যে আপনি আমাকে সন্দেহই করলেন না, আমি যে একটা এজেন্ট, আমি যে একটা রোল প্লে করছি সিআই এর হয়ে, আপনি এটা জানতেই পারলেন না। আচ্ছা। তখন আপনি বলবেন দেখেন তো নিজুম ভাই কি করছে, তখন আমি আপনাকে কি করলাম, নানান ভাবে সহায়তা করলাম। কারণ আমি যাদের হয়ে কাজ করেছি তারা তো নানান জায়গাতে সেট করে রেখেছে, প্রশাসন বলেন মিলিয়নস এন্ড মিলিয়নস ডলার। এবং এবং তরুণরা আজকে আমার কথা শুনছেন, একদিন নিশ্চিত ভাবে বলতে পারি যে আপনারা যারা আন্দোলনে গিয়েছেন, যেটাকে আপনারা আন্দোলন বলেন, বিপ্লব বলেন, একদিন টিএসসিতে বিশাল হলে আমি আপনাদেরকে সেই গল্পগুলো বলবো। আপনারা যা যেই হন না কেন, আপনাদের প্রতি আমার কোনো ক্ষোভ টোপ কিছুই নাই, শুধু কিছু মাস্টার মাইন্ড ছাড়া। সেদিন আপনারা জানতে পারবেন যে গোয়েন্দা সংস্থাকে আমি নিজের হাতে লিখে 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 দিয়েছি যে কোন সংস্থা কত টাকা পেয়েছে, কে কত টাকা পেয়েছে, কার মুভমেন্ট কেমন। জানেন, এই আন্দোলনের সময় আমি ব্র্যাকের আসিফ সালের ব্যাপারে পরিষ্কার ভাবে জানিয়েছি যে এই লোকটি আমেরিকান এমবাসির সাথে আছে এবং এ টাকা খেয়েছে এবং এ ব্র্যাকের ছেলেপেলেগুলোকে রাস্তাতে নামিয়ে দিয়েছে। আমি সুনির্দিষ্ট নাম ধরে 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 বলেছি, অনেকে শোনেনি, প্রয়োজন বোধ করেনি অনেকে। সেই আলাপে আমি যাবো না, এগুলো খুবই ম্যাক্রো লেভেলের উদাহরণ, আমি একদিন নিশ্চয়ই আরো আরো বলবো। আমার যে মোদ্দা কথাটা সেটা হচ্ছে, ইসমাইল ভাই এই যে গালিটা দেওয়ার চেষ্টা করছে ওই XYZ কে, আমি তাকে অ্যাকোমোডেট করছি। ঠিক একই ভাবে আপনার কোটা নিয়ে ক্ষোভ ছিল, আপনাদের অনেকের মনে নির্বাচন নিয়ে ক্ষোভ ছিল, আপনাদের অনেকের মনে আওয়ামী লীগের অনেক কিছু নিয়ে ক্ষোভ ছিল হয়তো, কিংবা কারো সুডো ক্ষোভ হয়েছে বা আলটেরিয়র ইন্টেনশন হয়েছে। আলটেরিয়র ইন্টেনশনটা কি, আপনি কোটা নিয়ে কথা বলতে এসছেন, হঠাৎ করে মনে হলো আরে কোটা ছাড়াও তো আমার অনেক রাগ আছে,
মানে ব্যাপারটা বুঝতে পারছেন? ধরা যাক যে আমি কারোর সাথে মারামারি করতে এসেছি পার্টিকুলার একটা রিজনে, ওই মারামারি করতে এসে আমার অনেক কথা মনে পড়ে গেল, তুই তো অমুক দিন অমুক করেছিস, তমুক দিন তমুক করেছিস, ব্যাপারটা এমন। তো আপনারা যারা সরকারের প্রতি আপনাদের ক্ষোভ ছিল, এই ক্ষোভগুলোকে প্রচন্ড স্ট্রাকচার্ড ওয়েতে আমেরিকা সেটাকে ক্যাশ করেছে। আপনার এখনো মনে হয় যে আমি একটা কনস্পিরেসি থিওরি নিয়ে আলোচনা করছি, একদিন আমাকে আপনি খুঁজবেন, আমাকে খুঁজে বের করবেন এবং আমাকে সরি বলবেন। আমি আজকে আমার একটা প্রোগ্রামের মধ্যে বলি, আমার একটা বন্ধু আছে, বন্ধু ছিল, সে আমার আর বন্ধু নয়, তার নাম হচ্ছে তাজ সরকার। আমার একদম স্কুলের বন্ধু, যার হাত ধরে আমি, মানে যেই কজন আমাকে পড়াশোনা করতে শিখিয়েছে, মানে পাঠ্য বইয়ের বাইরে, তাদের মধ্যে তাজ সরকার একজন। তিনি অনেক বড় সায়েন্টিস্ট, তিনি এখন সিডনি সরকারের হয়ে কাজ করেন। এই আন্দোলনের সময় সম্পর্ক আমাদের চোখে বুকে গেছে। আমার 40, মানে 35 ইয়ার্স ওল্ড আমার ফ্রেন্ড, 35 বছরের বন্ধুত্ব শেষ। কেন? কারণ আন্দোলনের সময় আমি বলেছি যে তোমরা একটা বা তোরা একটা ষড়যন্ত্রে পড়েছিস। আজকে আমাকে সেই তাজ সরকার লম্বা ইমেল করে এবং আমাকে সে সরি বলে। হয়তোবা আমি আমার 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 তো সেই কষ্টের জায়গাটা আছে, তারা তখন বুঝতে পারেনি, এখন সে বুঝতে পারছে। সে তার সামনে পুরো পরিষ্কার। আমার অনেক বন্ধুরা আমার কাছে ফেরত এসেছে, কিন্তু আমি পণ করেছি যে এদের সাথে আর কোনোদিন আমার এই ইহজীবনে বন্ধুত্ব হবে না। কিন্তু প্রসঙ্গে আমি ফেরত যাই আপনাদেরকে, আমেরিকা এটাকে ক্যাশ করেছে। আমেরিকার এই যে আপনারা এত কিছু, এই যে প্রশ্নটা এসেছে আর্মি নিয়ে, আমেরিকা বার্মা অ্যাক্ট নামে একটা অ্যাক্ট করেছে 2022-তে। ওরা মাননীয় প্রধানমন্ত্রীকে, এই যে এখন আমি যে কথাগুলো বলা শুরু করব, লিঙ্ক আপ করা শুরু করবেন যে আমি কিভাবে বলছি, কার থেকে জেনে বলছি। মাননীয় প্রধানমন্ত্রীকে ওরা 2018 সালের পর থেকে আস্তে আস্তে নোট দেওয়া শুরু করে। তারা তাকে বলেছে যে আপনি 2041 সাল পর্যন্ত থাকতে পারবেন। এই কারণে বলেছে, মানে কথাটা এইভাবে বলেছে যে আপনার যেহেতু একটা ডেল্টা প্ল্যান আছে, যেহেতু দেশকে আপনি একটা জায়গাতে নিয়ে যেতে চান, প্রধানমন্ত্রী একটা ব্যাপার ছিল এমন যে একটা লং টাইম যদি সার্ভ করা না যায় তাহলে দেশের ইনফ্রাস্ট্রাকচার ঠিক হবে না, এবং ট্রু। একটা লম্বা টাইম না হলে দেশটা একটা স্ট্রাকচারে আসবে না। 5 ইয়ার্স 6 ইয়ার্স এগুলো নিয়ে আপনাদের দ্বিমত থাকতে পারে, বাট আজকের আলোচনার বিষয় এটা না। আমেরিকা প্রধানমন্ত্রীকে প্রথমে এটাতে নক করেছে। কেন নক করেছে? কারণ আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি ছিল, পাড়ায় মহল্লাতে তাদের ছিল, বিএনপিরও সেটা আছে, কিন্তু জামাতকে তারা আসলে এটাতে ওইভাবে অফার দেয়নি, কারণ জামাতের বিষয়টা একটু আলাদা। জামাতকে তারা আমেরিকা বাঁচিয়ে রাখতে চায় অন্য একটা কারণে, একটা ক্ষত ক্ষত তারা রাখবেই যে কান্ট্রিতে। তো এটা যখন প্রস্তাবটা দিল, তখন প্রধানমন্ত্রী প্রথমেই যেটা বলেছে যে দেখুন, আমি আমার এই বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর, মানে এই সাইডটাতে আমি এটাকে পলিটিসাইজ করব না। আমার পাশে দিয়ে আমার ভারত আছে, নিচে দিয়ে গেলে ব্যাংকক থাইল্যান্ডের কথা তিনি বলেছেন, মিয়ানমার আছে। তিনি বলছেন যে তিনি বেঁচে থাকা অবস্থাতে এই জায়গাটাকে তিনি আসলে কোন রাষ্ট্রের এগেনস্টে ব্যবহার করতে চান না। এর কারণ হলো যে আমাদের একটা পররাষ্ট্র নীতি আছে যে কারোর সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব। ভাই, আমরা খুবই ছোট একটা রাষ্ট্র, আমাদের 2 লক্ষের নিচে আমাদের সৈনিক। মায়ানমার যদি ঠিকঠাক মতো 2টা বোম ফেলে, আমরা কতদিন টিকবো আমরা জানি না। আমাদের অনেকেরই ধারণা মায়ানমারকে আমরা হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। মায়ানমার তো শুধু মায়ানমার না, তার সাথে রাশিয়া জয়েন করবে, চায়না জয়েন করবে। সুতরাং আমরা না এত ওই জায়গাতে নাই মায়ানমারের সাথে যুদ্ধ করা, আমাদের দরকারটা কি? আচ্ছা, এইটা আমেরিকা বারবার এটা বলছে যে আপনাদের কোনো ক্ষতি করব না, আপনাদের কিছু করব না। আমরা আসলে চায়নাকে একটু চেক দেওয়ার জন্য তারা বলছে, কারণ চায়নার আধিপত্যটা তারা কমাতে চায়। এইটা প্রধানমন্ত্রী নো নো, একটা সময় প্রধানমন্ত্রী মনে করলো যে তার হুইসেল ব্লো করা দরকার। উনি প্রচন্ড রেগে মেগে এটা সংসদে গিয়ে বলে দিল। মাননীয় প্রধানমন্ত্রীকে আপনারা জানেন, তিনি খুবই স্ট্রেট ফরওয়ার্ড একজন মানুষ, আমাদের মা খালাদের মতো। তাকে দূরতম দ্বীপের মতো আপনার কখনো মনে হবে না। আপনি শেখ হাসিনাকে দেখলে আপনার কখনো মনে হয় যে তাকে ম্যাডাম ডাকি, তাকে ম্যাম ডাকি? আপনার মনে হবে যে ওনারা মনে ফুপু ডাকা যায়, খালা ডাকা যায়, চাচি ডাকা যায়, এরকম মনে হয় না? তিনি মানুষটাই এমন। কোনোদিন যদি ব্যক্তিগতভাবে তার সাথে কোনোদিন কথা বলেন তাহলে বুঝবেন যে তিনি সিম্পলি একটা মাদার ক্যারেক্টার। তো এই মানুষটা কখনো চাননি যে তার বাংলাদেশটা আমেরিকার একটা ঘাঁটি হোক, কিন্তু উনি জানতেন যে আমেরিকাকে তিনি যদি একটা সুযোগ দেন। আপনাদেরকে আমি এটাও বলে রাখি যে বাংলাদেশে আমার
আমি বলবো আজকে এটা যে বাংলাদেশে ইউরেনিয়ামের একটা বড় মজুদ আছে সিলেটে, এইটা নিয়ে প্রচুর আলাপ হয়েছে। সিলেটে ইউরেনিয়ামের একটা মজুদ আছে, এইটার দিকে এরা একটা শকুনের দৃষ্টি ফেলে রেখেছে। সেনাবাহিনী একটা দীর্ঘ সময় জায়গাটাতে গার্ড দিয়েছে। আমি জানি না আমার বলাটা ঠিক হলো কিনা। একটা বড় ধরনের বাংলাদেশে একটা প্রাকৃতিক সম্পদের একটা ভালো জায়গা। আমেরিকার টার্গেট ছিল তাদের ডিপসিটা দরকার, তাদের 2টা বন্দর দরকার, তাদের একটা বেস দরকার। এটা প্রধানমন্ত্রী দেবে না। তারা ইউনুসকে 3rd 4th নাম্বারে রেখেছে। বিএনপি কে দিয়ে তারা কথাবার্তা বলেছে, ওইভাবেও যায়নি। তাদের মেইন চয়েসের জায়গা ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ এটা শুনবে না, করবে না। ফলে আওয়ামী লীগকে 2018 সাল থেকে এদের বিরুদ্ধে লড়তে হয়েছে, নানান ভাবে লড়তে হয়েছে। আপনারা আজকে এগুলো শোনেন, আওয়ামী লীগকে তো অনেক জায়গাতে দোষ দেন, আওয়ামী লীগের জন্য কাঁদবেন একদিন হয়তো। আওয়ামী লীগের অনেক, আমরা তো একটা ফেরেস্তার দল না যে আমরা ফেরেস্তা, আমাদের কোনো ভুল হতে পারে না। আমরা তো মানে ইউটোপিয়ান, মানে ওই আদর্শের একটা জায়গাতে না যে আপনি যেটাকে ভালো মনে করছেন খারাপ মনে করছেন ওইটাই ঘটবে না। আমাদের দোষ আছে, ত্রুটি আছে। আমাদের দলে অনেক মানুষ এটাকে একটা ক্যাপিটালিজমের জায়গা মনে করেছে, বুর্জোয়াদের একটা জায়গা হয়েছে। প্রলেতারিয়াতদের কথা আমরা মনে করিনি, আমরা মেহনতি মানুষের কথা মনে করিনি, কৃষকদেরকে, অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমি বলবো না, কে পার্টিকুলার জায়গাতে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তিনি তো তার চেষ্টা সর্বোচ্চ করেছেন। কিছু মন্ত্রী, কিছু এমপিস, তাদের কারণে হয়তো আমাদের সাফার করেছি আমরা, দ্যাটস ভেরি ট্রু। কিন্তু এইটা তো ঠিক, ওভারঅল বাংলাদেশ আওয়ামী লীগ চেষ্টা করেছে। তো বাংলাদেশ আওয়ামী লীগ এদেরকে ঠিকিয়ে রেখেছে একটা লম্বা সময় পর্যন্ত। এই আপনাদের ঘাড়ে পাড়া দিয়ে, অর্থাৎ এই কোটার জিনিসটা দিয়ে ওরা দেখলো যে এটাই টাইম এইটাকে ফুয়েল করা। এবং এই জিনিসটা ওরা জানতো যে এইটাকে যদি উইদিন 3-4 ইয়ার্স এর ভেতরে আমেরিকা এখানে ঢুকতে না পারে তাদের জন্য প্রবলেম, বিকজ বাইডেন প্রশাসন এই জিনিসটাকে করতে চেয়েছিল। ফলে আপনাদেরকে ব্যবহার করে, এই কোটাকে ব্যবহার করে, কোটা যদি না হতো, লেটস সে কোটার ব্যাপারটা আমরা সমাধান করে ফেলেছি 5 দিনের মধ্যে, ঠিক তার পর তারা যে অ্যাটাকটা করতো সেটা হচ্ছে আশুলিয়াতে শ্রমিকদেরকে দিয়ে। আমাদের কাছে সেই তথ্যটা ছিল। আমি ব্যক্তিগতভাবে জানি যে চিটাগং, ইপিজেড, তারপরে সাভার, আশুলিয়াতে তারা কি ধরনের পরিকল্পনা করছে। এবং আপনি জানেন যে বাংলাদেশে একটা কঠিন সিআই এর এজেন্ট আছে, কল্পনা আক্তার, তার নাম খুঁজে নিবেন। এই কল্পনা আক্তারকে, ভয়ঙ্কর রকমের এক সিআই এর দালাল, এদেরকে দিয়ে নানান ভাবে চেষ্টা করছিল যে শ্রমিকদের একটা অসন্তোষ করবার জন্য। এই কোটা আন্দোলনটার ব্যাপারে যদি আমরা সিদ্ধান্ত নিতাম, ঠিক 2 মাস পরে আসতে হচ্ছে শ্রমিকদের আন্দোলন, শ্রমিকদের পরপর আসতে হচ্ছে চাকরিজীবীদের আন্দোলন, টিচারদের আন্দোলন। মানে আমাদেরকে পাগল করে ফেলতো ওরা নেক্সট 4-5 ইয়ার্স। সো আরো অনেক ঘটনা আছে, আরো অনেক কিছু আছে। তো যেই ঘটনাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে সেনা প্রধানকে এই মুহূর্তে ক্যান্টনমেন্টের যে অবস্থাটা সেটা হচ্ছে সিম্পল। জি। আমেরিকা ইউনুসকে দিয়ে একটা ঘটনা, তাকে এখানে এনেছে যে তুমি আমাকে, এটা একটা প্যাকেজ, তুমি এগুলা করে দিয়ে তুমি এখান থেকে ভাগবা, শেষ। সবাই বলছে যে এ তো রাজনীতি করার জন্য না, এর বয়স হচ্ছে 84-85, সারাটা জীবন সে আমেরিকায় থেকেছে, সারাটা জীবন সে আওয়ামী লীগের দালাল, সে এই আমেরিকার দালাল, সারাটা জীবন সে কাজ করেছে আমেরিকার হয়ে, সারাটা জীবন সে কাজ করেছে এই সিআই এর এজেন্ট হয়ে। তাকে নোবেল প্রাইজ বলেন, তাকে এই প্রেসিডেন্ট পুরস্কার বলেন, প্রত্যেকটা জিনিস এগুলো তাকে আস্তে 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 আমেরিকা থেকে তৈরি করেছে। আমেরিকা দেখলো যে এই একে দিয়ে কাজ হবে না, আওয়ামী লীগকে দিয়ে কাজ হবে না, করবে না, সে করবেই না, এরা আসবে না, ঠিক আছে হটাও তাদেরকে, বাস অপারেট। এখন যেটা হয়েছে, সেনা প্রধান তাকে, সেনা প্রধান কিন্তু খুব সিম্পল একটা জিনিস চেয়েছিল। সিম্পল জিনিসটা কিরকম? তিনি চেয়েছেন এমন যে আমি সিভিলিয়ানদের উপরে কোনো, মানে কোন ধরনের আক্রমণ, গুলি টুলি এগুলোতে যাবো না। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এটা বলেন উনি, সোজা যে ব্যাপারটা ছিল তাদেরকে ঠেকানোর ব্যাপারটা ছিল, যে ঢাকাতে না ঢুকার ব্যাপারটা। অনেকেই বলছে তিনি মনে গুলি করার অর্ডার দিয়েছেন, এই সেই হোয়াট এভার ইট ইজ। কতিপয় সেনা সদস্য, কিছু কন্টিনজেন্ট, কিছু ব্রিগেড, তাদের নানান ধরনের ঘটনার ফলে 5ই অগস্টের ঘটনাটা ঘটেছে, তা না হলে সরকার টিকে যেত। কিন্তু মুশকিলটা যেটা হয়েছে যে সেনাপ্রধান যে জিনিসটা চায় সেটা হচ্ছে একটা ইলেকশন। তার কথা হচ্ছে যে ইলেকশনের মাধ্যমেই যাচাই করা হোক আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, যারা 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 আছে। আমাদের যখন এই একটা অবস্থানে আমরা যাব, তখন আমেরিকার একটা প্রেসক্রিপশনের জায়গা হচ্ছে যে আওয়ামী লীগকে আসতে দেওয়া যাবে না, কারণ আওয়ামী লীগ
ক্রমাগতভাবে তার সমর্থন বাড়ছে এবং একটা রিপোর্ট আছে যে ইলেকশন যদি হয়, গ্রামের মানুষ থেকে শুরু করে শহুরে মানুষের কথা বাদ দিলাম, একটা বড় ধরনের জাগরণ হবে। কারণ তারা যেই সাফারিংসটা দেখছে, তারা ভাবছে যে এই দেশটা তো শেষ হয়ে গেল। ঠিক তখনই সিদ্ধান্তটা আসলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সেনাপ্রধান এইটাতে তার কমপ্লিটলি নো ছিল, যে এই ইলেকশনটা সবাইকে নিয়ে হতে হবে, ইউনূস এটা হতে দেবে না। তারপরে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে সরিয়ে দেওয়া হবে, সেটা সেনাপ্রধান মানবেন না। তার কথা হচ্ছে কেন সরবেন? সেনাপ্রধানকে নানান ভাবে প্রেসারাইজ করা হচ্ছে। মাঝখানে ফয়জুর নামে একটা লোক আছে, তাকে দিয়ে সেনাপ্রধানকে টপল করবার চেষ্টা করা হয়েছে। কামরুল হাসান নামে আরেকটা লোক আছে, তাকে দিয়ে চেষ্টা, মানে নানান ভাবে একে চেষ্টা করা হয়েছে। এর মধ্যে এখন একটা প্ল্যান হয়েছে, সেনাপ্রধানকে উৎখাত করা হবে। সেনাপ্রধানকে উৎখাত করা হবে, উৎখাত করতে না পারলে তাকে অ্যাসাসিন করা হবে। আমাকে পরিষ্কারভাবে আমার সোর্স গুলো এটা জানিয়েছে। তো আজকে আপনারা যে মিটিং দেখলেন, যা দেখলেন, এগুলো ভুলে যান। এখন দেখার বিষয় হচ্ছে আমেরিকা চেষ্টা করছে সেনাপ্রধান এবং ইউনূস এদের দুয়ের ভেতরে একটা মিউচুয়াল করে দিয়ে, ওদের তো টার্গেট হচ্ছে করিডোর, ওদের তো টার্গেট হচ্ছে চায়না, মায়ানমার এবং ভারতকে একটা অস্থিতিশীল জায়গাতে রাখা। ওর মধ্যে পাকিস্তান জায়গা করে নিয়েছে। পাকিস্তান যেহেতু আমেরিকা এখানে অপারেট করলেও কাজটা করিয়েছে একটা বড় ভাবে ছিল আইএসআই দিয়ে, আইএসআই এজেন্টদেরকে দিয়ে। সুতরাং এত লম্বা কাহিনী আমি এই 40-50 মিনিট আমার পক্ষে বলাটা বা গুছিয়ে বলাটা কঠিন। ফলে আপনাদের জন্য সামারি হচ্ছে যে সেনাপ্রধানকে অনেকটা বাধ্য করে ফেলছে যে একটা অ্যাকশনে যাওয়ার জন্য, কারণ এই দেশটা তো আলটিমেটলি বিক্রি করে দিচ্ছে। সেনাপ্রধান এখান থেকে সরানোর মানেই হচ্ছে টপ আপনার কিছু সিদ্ধান্ত নেবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। কালকে আপনি দেখেছেন যে প্রেস সচিব কি ঔদ্ধত্য নিয়ে বলছে আমাদের সবকিছু করার ম্যান্ডেট আছে। ও আপনাকে কেয়ার করছে, ও আপনাকে গুনছে 2 পয়সা দিয়ে? নো, ওর কথা হচ্ছে আমি যা ইচ্ছা তাই করবো। আস্ত দালাল। তো যেই ছেলেটি কোটার জন্য রাস্তায় নেমেছিল, সে যদি আজকে 5টা মিনিটের জন্য ভাবে তাই তো আমি তো কোটার জন্য এসেছিলাম, তাহলে আজকে আমার দেশের করিডোরটা কেন, আমার দেশের ডিপসিটা কেন দিয়ে দেওয়া হলো, আমার দেশের বন্দরটা কেন দিয়ে দেওয়া হলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো কেন, একজন প্রকাশককে, একজন চলচ্চিত্র অভিনেত্রী, তাকে কেন গ্রেফতার করা হচ্ছে? ওর মাথা তো এই জিনিসগুলো ঘুরছে। আওয়ামী লীগের প্রতি ক্ষোভকে তারা এত চমৎকার ভাবে ক্যাশ করেছে যে অনেকেই হিতাহিত জ্ঞান শূন্য হয়েছে। সুতরাং যারা তরুণ, যারা আজকে এই প্রোগ্রামটা আপনারা বা তোমরা দেখলে, আমাকে ভালোবাসার দরকার নাই তো, আওয়ামী লীগকে ভালোবাসার দরকার নাই, দেশটাকে ভালোবাসো। যখন একজন মুক্তিযোদ্ধাকে অপমান করা হচ্ছে সেই জায়গায় প্রতিবাদ করো, বঙ্গবন্ধুকে যখন অপমান করা হচ্ছে সেই জায়গায় প্রতিবাদ করো। তুমি যে সুস্থ মানুষটা আছে, তুমি কি ম্যান্ডেট দিয়েছিলে 32 ভাঙার? তুমি একটু আজকে রিমাইন্ড করে দেখো তো 32 ভাঙার সময় কারা ছিল? এই ইনকিলাব মঞ্চ কারা, জামাতিরা কারা, এই বিহারি ক্যাম্প থেকে আসা কারা? তুমি যে ছেলেটি একটা ভদ্র ফ্যামিলি থেকে এসেছো, তুমি কি গিয়েছিলে 32 নম্বরের ওই রাতে? নিজেকে প্রশ্ন করো। নিজুম ভাই, আমি আপনাকে আরেকটা কথা বলি। জনগণ একটা সূত্র মিলাতে চায়, সেটা হচ্ছে আমেরিকান যে সোলজাররা এসছে বা 3-4 জন অ্যাটাচের সাথে কথা হলো, সেনাপ্রধানের কথা, দরবার আজকে হয়নি, প্রধান উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টার সাথে কথা, সে আমার সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা। এই বিষয়টা একটু যদি মিলিয়ে দেন, যে কেন কি হতে যাচ্ছে, আগামীকাল সে দরবার হবে কিনা, এটা 3-4 মিনিট একটু সংক্ষেপে যদি সুন্দর করে বলেন। দেখেন, এটা একটা রেগুলার দরবার। সেনাবাহিনীর একটা ব্যাপার আমি আপনাকে বলতে পারি, সেটা হচ্ছে যে সেনাবাহিনীর মোস্ট অফ দ্য লেফটেন্যান্ট জেনারেল বা জেনারেলস, 2 স্টার, 1 স্টার, 2 স্টার, 3 স্টার, প্রত্যেকে মোস্ট অফ দ্য জেনারেলস সেনাপ্রধানের সাথে আছে একদম, এবং খুবই ডিটারমাইন্ড। ওই জায়গাতে তো আওয়ামী পন্থী, বিএনপি পন্থী অনেকেই আছে, সেসব নিয়ে আলোচনাতে যাচ্ছি না। এন্ড অফ দ্য ডেতে ওগুলো ছাপিয়ে তাদের কাছে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে যে সেনাবাহিনীকে যেইভাবে রাস্তার মধ্যে রেখে অপমান করা হচ্ছে, এটা তো সে ডিজার্ভ করে না। সে আওয়ামী পন্থী হতে পারে, বিএনপি পন্থী হতে পারে, এন্ড অফ দ্য ডেতে এটা তার পোশাক। এই জলপাই কালার বা এই ক্যামোফ্ল্যাশ পোশাকটা কিন্তু তার অনেক বড় একটা ভালোবাসার জায়গা।
গতকালকে আমি এক গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে দেখো, ইটস নাথিং টু ডু উইথ আওয়ামী লীগ বা বিএনপি, এটা আমার পোশাকের অপমান। আরে আমাকে রাস্তাঘাটে অপমান করছে, আমাকে, আমি দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য শপথ নিয়েছিলাম, এখন বলছে যে খলিলুর রহমান নামে একটা লোককে নিয়ে এসেছে, যে লোকটা একটা মার্ডার কেসের আসামি। আপনি একটু চিন্তা করে দেখেন তো, এই লোকটার নাম হচ্ছে রজার রহমান, সে আমেরিকা থেকে রজার রহমান হিসেবে পাসপোর্ট করেছে, বাংলাদেশে এসেছে আর একটা পাসপোর্ট করেছে খলিলুর রহমান, দুই নামে সে চলছে। আচ্ছা, এই আচ্ছা, লোকটাকে সেনাবাহিনীর মধ্যে আপনি যে ঐক্য দেখতে পাচ্ছেন বা যে কথা আপনি শুনেছেন, সেটা হচ্ছে কি আমাদের বন্দর রক্ষা, করিডোর যত আমরা না দিই, অর্থাৎ দেশের স্বার্থে সেনাবাহিনীর মধ্যে ইউনিটি আছে, এই কথাই বোঝাতে চাচ্ছেন? সেনাবাহিনীর ভিতরে ইউনিটি আছে। এখন দেখেন, ওয়াকারুজ্জামান সাহেবকে আমি খুবই ফ্লিমজি মনে করি। ফ্লিমজিটা হচ্ছে কেমন, ধরেন একটা টোকা মারলে পড়ে যায় টাইপের, এটা আমি মনে করি। আমি তাকে মনে করি তিনি, আমার কাছে মনে হয় যে তিনি একটা ভয়ঙ্কর রকমের ইনডিসিশনে ভোগেন। আমি মনে করি যে তিনি খুব বেশি সাহসী তার জায়গাতে হওয়ার উচিত, সেটা তিনি নন। And খুবই কম্প্রোমাইজিং ক্যারেক্টার, খুবই। ইয়েস, এটাকে তিনি ব্যক্তিগত ভাষাতে তিনি এটাকে শান্তিপ্রিয় বলেন, কিন্তু আমি যেই জায়গাটাকে দেখি আর কি, সেটা হচ্ছে যে সেনাপ্রধান ইজ নট হ্যাপি অ্যাট অল। তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, আই ওয়ান্ট এ ইলেকশন। এটা বিএনপি আসুক, জামাত আসুক, আওয়ামী লীগ আসুক, জাতীয় পার্টি আসুক, ডাজন্ট রিয়েলি ম্যাটার। ম্যাটারটা হচ্ছে আমি একটা ইলেকশন চাই, এন্ড এটা ইলেকশন কুইকলি চায়। চাই। ইউ আর নো বডি, হুম। ইউ ডোন্ট হ্যাভ এনি ম্যান্ডেট হিয়ার। আচ্ছা। তুমি একটা ঘটনার প্রেক্ষিতে এসছো, জাস্ট গেট আউট অফ দিস সাইট। ওকে, সো ওকে, ওকে, গুড। ইউনুসের কথা হচ্ছে হি নিডস টাইম, কারণ তাকে এই যে বন্দর টন্দর এগুলো বন্দর। দিতে সময় লাগবে। সো আচ্ছা। এই হচ্ছে টাগ অফ দ্য লাইন, ওয়ারের জায়গাটা। নাও দেখার বিষয় হচ্ছে যে সেনাবাহিনী যদি ধরেন ক্ষমতায় আসে, তাতে আমার কি লাভ? সে কি, আমি কি ক্ষমতায় চলে আসবো? না। তা তো না। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি আওয়ামী লীগ কিচ্ছু না যদি বাংলাদেশ না থাকে, আমার দেশ যদি না থাকে, তাহলে আমি আওয়ামী লীগ কিচ্ছু না। আমার আচ্ছা, নেত্রী, আমার আরেকটা নেতা বিষয়, হ্যাঁ, এই লড়াইটাই করেছেন, আজকে এই সিচুয়েশনটাই হচ্ছে দেশকে বাঁচানোর জন্য। জন্য লড়াই। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনি অনেক কথা বলেছেন, ভালো লেগেছে। সেটি হচ্ছে যে চট্টগ্রাম বন্দর গিয়ে আমাদের প্রধান উপদেষ্টা যে কথাগুলো বলেছেন, খুব কনফিডেন্টলি বলেছেন যে এই বন্দর বিদেশি ডাক্তারদেরকে দিয়ে দিতে হবে হৃৎপিণ্ডের চিকিৎসার জন্য, এবং যে যাই বলুক তিনি এটা দেবেন বা দেয়ার পরিকল্পনা প্রায় চূড়ান্ত। এই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। বন্দর গেলে আমাদের সুবিধা কি, বন্দর নিয়ে গেলে আমাদের অসুবিধা কি? আচ্ছা, প্রথম ব্যাপার হলো যে প্রাইভেটাইজেশনে বা বিদেশি কোম্পানির কাছে কোনো কিছু ছাড়া কোনো কিছু দেওয়া, এটা আমাদের দেশেও নতুন কিছু না। কেমন, আমাদের দেশে এটা নতুন না, অতীতে হয়েছে। বিমানকে দেখেছি, আমরা অনেক প্রতিষ্ঠানকে দেখেছি, ওইটা হয়। কিন্তু ওই হওয়া আর একটা সুনির্দিষ্ট ছকের মধ্যে ওই একই ঘটনা ঘটার মধ্যে পার্থক্য আছে। এখন জিনিসটা তার ওই হওয়া না যে আমি এটাকে উন্নত করার জন্য, এটা এটা কমপ্লিটলি ইটস এ আমেরিকান প্ল্যান। এখন ঘটনা হচ্ছে একটা, আপনাকে একটা আমি কৌতুক দিয়ে বোঝাই। এক ভিক্ষুক, তিনি গাধার পিঠে ভিক্ষা করতেন। তো গাধা আপনার ওই প্রতি বাড়িতে বাড়িতে যেতেন, ওই ভিক্ষা করতে করতে যেতেন। ভিক্ষুক মারা গেছেন, কিন্তু গাধা তো তার অভ্যাস ছাড়তে পারেনি। ওই গাধা প্রতিদিন সকালে উঠে প্রত্যেকটা বাসার সামনে গিয়ে দাঁড়ায়, কারণ তো তার অভ্যাস হয়েছে। ও 1983 সাল থেকে ওই ওই ভিক্ষা নিতে নিতে গ্রামীণ ব্যাংকের কথা বলে, এর থেকে ভিক্ষা, তার থেকে ভিক্ষা, তারপর তার নিজের এনজিও, নানান ভাবে সে ভিক্ষা নিয়েছে, নানান ভাবে ওই আমেরিকার টাকাতে সে চলেছে, আমেরিকা যা বলেছে তা করেছে। ও যখন ঘটনাচক্রে ক্ষমতার অংশীদার হলো বা ক্ষমতার জায়গাতে গেল, সে মনে করেছে যে ওই, সে তো এসেছে একটা প্ল্যানের অংশ হিসেবে, ফলে তার ওই অভ্যাসটা যায়নি। তার কাছে তো বাংলাদেশ কোনো ঘটনা না। আপনি তাকে কোনোদিন সাভার স্মৃতিসৌধে দেখেছেন এই 5 তারিখের আগে? না। শহীদ মিনারে দেখেছেন? কোনোদিন প্রভাত ফেরিতে দেখেছেন? কোনোদিন তাকে বাংলাদেশের জাতীয় কোনো দুর্যোগে দেখা যায়নি, জাতীয় ঘটনাতে দেখা যায়। ওর তো কোনো দায়বদ্ধতা নেই। তার ফ্রান্সে তার $2.5 বিলিয়ন তার বিনিয়োগ, হাজার হাজার কোটি টাকা তার।
উনার তো নেই, একদিন উনি বলছেন বাংলার না মানুষ এগুলো মানে জানবে। এখন কথা না হচ্ছে না যে এই যে বন্দরটা দিয়ে দিতে চাচ্ছে, সে বলছে যে এটা একটা হৃৎপিণ্ড, এটাকে যদি আমি বিদেশি কোম্পানির কাছে দিয়ে দেই, এটার জন্য টেন্ডার কোথায়? না এটা অতীতে যখন দেওয়া হয়েছে টেন্ডার সাবমিট করা হয়েছে, টেন্ডার কই? এটার জন্য আমরা কি কোটেশন, আমরা আমাদের যারা এটাকে করবে তারা কেন শ্রেষ্ঠ, এটা বাংলাদেশের মানুষ কিভাবে জানবে? এটার জন্য কোনো ওপেন প্ল্যাটফর্মে ঘোষণা দেওয়া হয়েছে? এই ডিপি ওয়ার্ল্ড কারা, তারা কিভাবে আমাদেরকে সার্ভিস দিবে, তারা যে আমাদের লোকাল লোকদেরকে এমপ্লয় করবে, কিভাবে এমপ্লয় করবে, তাদেরকে ট্রেনিং কিভাবে দেবে, ট্রেনিং দেওয়ার পদ্ধতি কি, তারা আমাদের কন্টেনারকে কিভাবে ডিল করবে, তারা আমাদের দেশকে লভ্যাংশ কত দেবে, কত নিবে, তাদের সাথে কি ডিল হয়েছে, তারা আমাদের এটার ম্যানেজমেন্ট পরিকল্পনাটা কি, এটা কাকে জানিয়েছে, এটা কোন বিডের মাধ্যমে হয়েছে? তার উনি থেকেও তো জানে। ভালো আছে পৃথিবীতে। না না, ডিপি ওয়ার্ল্ডের থেকে তো পৃথিবীতে আরো ভালো আছে। তার কোটেশন কি? বাংলাদেশের কোন কর্পোরেশন বা প্রাইভেট প্রতিষ্ঠানের কি ওরকম সক্ষমতা আছে? সেটা কি আমরা জানি? বা এখানে কারা রিক্রুটেড হবে, কত টাকা বিনিয়োগ হবে, কিভাবে হবে, আমি কিচ্ছু জানি না। আরে ভাই, এটা তো আমার দেশের সম্পদ। আমাকে ঠিক আছে, আপনি ডিপি ওয়ার্ল্ডকে দেন, কিন্তু আমাকে তো জানতে হবে, আমাকে এও জানতে হবে আপনি করিডোর কেন দেবেন, ঠিক কি কারণে দেবেন। মানবিক সাহায্য, এই মানবিক সাহায্য আপনি কেন দেবেন, কি মানবিক সাহায্য দেবেন, কেন মানবিক সাহায্য প্রয়োজন, আরাকান আর্মির সাথে আপনার কেন সম্পর্ক, মিয়ানমারের সাথে জান্তার সাথে কথা বলেছেন কিনা, তারপরে স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছেন কিনা। সো কোন ধরনের অ্যাকাউন্টেবিলিটি নেই। আমি বারবার ধরে নিচ্ছি আমরা খারাপ, আমরা খারাপ, কিন্তু ভাই দেশে তো সাধারণ মানুষ আছে, ওদেরকে জিজ্ঞেস করেন। আমি না হয় খুবই খারাপ, আমার সাথে কথা বলার দরকার নেই। ওকে, ওকে, অনেক ধন্যবাদ। আমরা কিছু দর্শকদের মন্তব্য না পড়লে আমার একটু বিপদ আছে। আমি সেটা বলতে চাই। বলেন, অনেকে বলছেন বলেন, যে বলেন। আমাদের হৃৎপিণ্ডের চিকিৎসা করাতে যাচ্ছেন বিদেশি ডাক্তার দিয়ে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা ভালো, আমাদের সারা শরীরে নাকি রক্ত সঞ্চালন হবে এবং যারা রাজি হবে না তাদেরকে রাজি করানোর জন্য তিনি বলছেন। আবার কেউ বলছেন যে তিনি একজন ব্যবসায়ী মানুষ, মার্কেটিং ম্যান। বাংলাদেশের কিছু অঞ্চল যদি বেশি দামে বিক্রি করতে পারে আমরা কিছু টাকা পাবো। অসুবিধা কি? বিক্রি করে দেখ, সেন্ট মার্টিন সব, পার্বত্য অঞ্চল, সিলেট, আপনি যেটা এগুলো যদি বিক্রি করতে পারে ইউনুস সাহেব, এটাও নাকি ভালো, যে দেশের মানুষ টাকা পাবে কিছু। আবার কেউ বললো যে দেশ বিপদে পড়ে যাবে, তোমারই তো মাইরা ফেলাবে। এখন আমি কিছু প্রশ্ন একটু নিতে চাই। আহ, পরিস্কিত মজুমদার, শীত মজুমদার, এখনকার বাংলাদেশিরা কি মেরুদণ্ডহীন? তাহলে তারা রাস্তা নামছে না কেন? হ্যাঁ, এটা একটা যৌক্তিক কথা। এখন কেন তারা রাস্তা নামছে না? দি ভয়েস অফ টাইম, আমেরিকার কাজ বাস্তবায়ন করতে গিয়ে চীন, রাশিয়া, ভারতকে শত্রু বানিয়ে ফেলেছে। কথা সত্য। তিনি ভয়েস অফ টাইম, আপনাকে ধন্যবাদ। নেক্সট হচ্ছে নাজিমুদ্দিন, বাংলাদেশের জনগণের উচিত বাংলাদেশ রক্ষার্থে সেনাবাহিনীর পক্ষ হয়ে রাস্তায় নেমে আসা উচিত, কারণ দেশটা আমার, আপনার, আমাদের সবার। ধন্যবাদ আপনাকে, চমৎকার কথা বলেছেন। হ্যাঁ, দেশের স্বার্থেই সবাইকে এগিয়ে আসতে হবে, এটি তিনি বলতে চাচ্ছেন। মোহাম্মদ সাখাওয়াত হোসেন বুল্লাহ, দেশের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় নেই। হ্যাঁ, সবাই বুঝছে, জনগণ সবাই জানে। দেন মাজহার ইসলাম, সেনাপ্রধান ৫ তারিখে জাতিকে কথা উঠে দিয়েছিল তার উপর ভরসা রাখার জন্য। হ্যাঁ, সেনাপ্রধান তখন বলেছিলেন আমার উপর আস্থা রাখুন, আমি দায়িত্ব নিচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। দেন তারপরে যারা রয়েছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ এম.এস. উদ্দিন, ব্যারিস্টার নিঝুম মজুমদার স্যারের কাছে আমার প্রশ্ন, দেশ কি রাইট অফ পজিটিভ ডিফেন্স বলে কিছু নেই? দেশে কি রাইট অফ পজিটিভ ডিফেন্স? আচ্ছা, সিআরপিসি সেকশন 132 কি বিলুপ্ত হয়ে গেছে? পুলিশের সরকারি অস্ত্র কি অবৈধ? আচ্ছা, আবার আম্বার গুপ্তা, কচি-কাঁচা অর্ধশিক্ষিত ছাত্র, আর এই সরকার বাংলাদেশকে আর্থিকভাবে ১০ বছর পিছিয়ে দিয়েছে। দেন কচি-কাঁচা বলেছেন তিনি, ভালো শব্দ, কচি-কাঁচার মেলা। পরবর্তীতে রয়েছেন রায়ান, তিনি বলছেন দীর্ঘ ৫ মাস ধরে আমার ভাইকে বিএনপির লোকজন ধরে নিয়ে যায়। দীর্ঘ ৫ মাস ধরে আমার ভাইকে বিএনপির লোকজন ধরে নিয়ে যায় ওর বাচ্চার স্কুলের কাছ থেকে। ওর নামে কোনো মামলা ছিল না, এজাহারেরও কোনো নাম নেই। তারপরও জামিন দিচ্ছে না। নিঝুম দাদা কিছু বলতে পারবেন? আচ্ছা, ও কাউকে নিয়ে গেছে, সম্ভবত আওয়ামী লীগ সন্দেহে বিএনপি কাউকে ধরে নিয়ে গেছে এবং তার বাচ্চার স্কুলের কাছ থেকে। ধন্যবাদ, সরি, সেজন্য দুঃখ প্রকাশ করছি।
উপযুক্ত ব্যবস্থা কিভাবে হবে? সোহেল রানা, বাংলাদেশ সেনাবাহিনী মেসেজ ক্লিয়ার করে দিয়েছে, তারা মুক্তিযুদ্ধের পক্ষে আছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আপনাকে সোহেল রানা। ব্লগ, বাংলাদেশের সংবিধান ১৪১ নং অনুচ্ছেদ রাষ্ট্রপতি সেনাবাহিনীর ক্ষমতা নিতে পারে। জি, আপনাকে ধন্যবাদ। সংবিধানে এরকম একটা প্রস্তাব আছে, দেশ কোনো হুমকির মুখে পড়লে দেন 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 অসংখ্য দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রশ্ন করেছেন। এস কে নাহিদ ওয়াকার, ছাত্রদের উপর গুলি চালাবে না বলে ক্ষমতা হাতে নিল সংবিধান বৈধ সরকারকে হটিয়ে, তারপরে যে হাজার হাজার মানুষকে হত্যা করা হলো সেই বিষয়ে ওয়াকার কেন নিরাপত্তা দিল না? ওয়াকারের কাছে আমার প্রশ্ন, ব্যাখ্যা চাই। ধন্যবাদ। অনেককে অনেক প্রশ্ন করছেন। মুন্না, তুমি দেখাতে থাকুন। নিঝুম ভাই, আপনি শেষ মুহূর্তে একটা কনক্লুশন, আমাদের কি হচ্ছে, কি হওয়া উচিত? দেশের মানুষ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে। দেশে কি সামরিক, তবে একটা বিষয় বলতে পারি, দেশের মানুষ এতভাবে সামরিক বাহিনীর পক্ষে গেছে পজিটিভ অর্থে, যে সেনাবাহিনী একটা গ্রহণযোগ্যতা আছে, সেই হিসেবে সেনাবাহিনী যদি এই অবস্থায় একটু দায়িত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা করেন এবং একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন, এই অবস্থা কিন্তু সারা বাংলাদেশে তৈরি হয়েছে। সবাই চাচ্ছেন যে সেনাবাহিনী ক্ষমতায় এসে, কিন্তু আমরা যাই হোক, আমরা চাই যে সুষ্ঠু সুন্দরভাবে দেশ পরিচালিত হোক। আপনার কাছে কি মনে হচ্ছে? সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা অনেক বেশি। সেনাবাহিনীর অধীনে বাংলাদেশের মানুষ একটা নির্বাচন দেখতে চায়। আমার কাছে যেই যেই যিনি মাত্র কথাটা বললেন সেটা হচ্ছে যে আমার কাছে, আমার কথা হলো যে বাংলাদেশ সেনাবাহিনী ক্ষমতাটা নিয়ে নেক। যদিও একজন আইনজীবী হিসেবে এই কথাটা আমার বলা উচিত না, কারণ সেটা কোনো লিগাল বেইজ, আমি আসলে কারোরই কোনো লিগাল বেইজ নেই। কিন্তু না, এমন একটা, পরিস্থিতি এটাকে ডিমান্ড যদি করছে। আমি এখন যদি ডক্ট্রিন অফ নেসেসিটি বলি, জি। তাহলে আমাকে অনেকে বলবে যে আপনি যে ডক্ট্রিন অফ নেসেসিটির কথা বলেন, তাহলে তো 5ই অগাস্টে আমরা ডক্ট্রিন অফ নেসেসিটি বলতে পারি। দেখেন, মানে আমার তো আসলে এমন একটা অবস্থাতে চলে গেছে এখন তো, যে এটা একটা যুদ্ধের জায়গায় চলে যাবে মিয়ানমারের সাথে, এবং মিয়ানমার যদি, চায়না মিয়ানমার মিলে যদি বাংলাদেশের উপর একটা হামলা করে, ওই জায়গাটাতে আপনার একটা এমন একটা কেওয়াস তৈরি হবে যে অলরেডি দেখেন ইউনুস, মানে আমি যদি একটা ছোট প্রশ্ন করি তরুণদের কাছে, আচ্ছা তরুণরা আপনারা একটু চিন্তা করে দেখেন তো, এই যে তারা একটা মিটিং এর ভেতরে ইউনুস সেদিন নেপালের এক অ্যাম্বাসেডর বা একজন প্রতিনিধিকে বলল যে আমরা একটা একটা স্ট্রং ইকোনমিক জোন তৈরি করতে চাই, সেভেন সিস্টার্স, নেপাল ভুটান ওদেরকে দিয়ে। আচ্ছা, সেভেন সিস্টার্স কে আলাদা একটা রাষ্ট্র, এই যে ইচ্ছা করে ভারতকে গুতানো, এই যে অন্য একটা গুতানো, আপনার কাছে কি মনে হয় না যে ও কারোর এজেন্ডা বাস্তবায়ন করছে? মানে এটা তো এটার জন্য তো আপনি ম্যান্ডেট, এটার জন্য তো আপনি কোনোদিন চাননি, কোনো কিছুর জন্যই আপনি ম্যান্ডেট দেননি। সুতরাং এই ছোট একটা উদাহরণ থেকে আমি আপনাকে বলতে পারি, সেটা হচ্ছে যে এরা বাংলাদেশকে একটা যুদ্ধের মধ্য দিয়ে ঠেলে দিয়ে আস্তে করে আমেরিকায় ভাগবে। এই শিশু উপদেষ্টা বলেন বা যারা আছেন, প্রত্যেকের বিদেশি পাসপোর্ট এবং প্রত্যেকের ভিসা নেওয়া আছে। দুই একজন হয়তো বা খপ্পরে পড়ে যাবে, পালাতে পারবে না, বাকি সবগুলো কিন্তু পালিয়ে যাবে, মাঝখান দিয়ে বিপদে পড়বেন আপনি। সো আমার প্রেডিকশন হচ্ছে যে সেনাবাহিনী ক্ষমতাটা যদি নিয়ে নেয়, ওরা নেওয়ার পরে ওদের 6-7 মাস সময় লাগতে পারে বা এরকম সময় লাগবে, তারা একটা ইলেকশন, একদম কমপ্লিটলি একটা ইলেকশন দিয়ে দেখ, সেটা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে একটা ইলেকশন দিয়ে দেখ। ইলেকশনের মধ্যে সাধারণ জনতা যাকে যাবে সে আসবে, সিম্পল জি। সিম্পল। দরকার জি। হলে একটা গণশুনানির মধ্য দিয়ে বাংলাদেশের প্রাক্তন প্রধান দুই বিচারপতিকে নিয়ে বা গ্রহণযোগ্যতা আছে এমন কাউকে নিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হোক। তত্ত্বাবধায়ক সরকারের একটা রিভিউ পেন্ডিং আছে, আসিফ নজরুল সেটা প্রধান বিচারপতিকে বারবার ফোন করে এটা পেছায়, থ্রেট দেয় যেটা আপনি পিছান, এটা আপনি পিছান, কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যাক করলে ওর তো অস্তিত্ব থাকে না। সো সেনাবাহিনী ক্ষমতাটা নিয়ে নিলে একটা তত্ত্বাবধায়ক সরকার আসুক, তত্ত্বাবধায়ক সরকার আসলে 10-12 জন মিলে একটা নির্বাচন কমিশনকে কমপ্লিটলি চেঞ্জ করে, প্রশাসনের কিছু রদবদল করে, পুলিশের কিছু রদবদল করে একটা প্রপার ইলেকশন করুক সারা বাংলাদেশে। আপনার বিএনসিসি আছে, তারা রিজার্ভ ফোর্স, বিএনসিসি কে কল করুক, আর্মির সেনাবাহিনীর সদস্যদেরকে নামিয়ে একটা সুষ্ঠু ইলেকশন করুক। এইটাতে জি। যদি আওয়ামী লীগ শূন্য ভোট পায়, শূন্য ভোট পাবে, একটা সিট পেলে একটা সিট পাবে, বিএনপি যদি 500টা সিট পায়, 300টা সিট পাবে। আমার কথা হচ্ছে, যদি দ্রুত একটা নির্বাচিত সরকার ক্ষমতায় না আসে, তাহলে ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে থাকবে, কারণ আমেরিকা তো আপনার না,
আরে ভাই, আপনি আমাকে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট এগুলো বলে যান, আপনি জিতে গেছেন, ফাইন, আমি ফ্যাসিস্ট, আমি খারাপ, আমি খুবই খারাপ, খুবই খারাপ। কিন্তু ভাই আপনি আপনার পিঠ বাঁচান, হাই হাই করবেন। শত শত ছেলেরা মেসেজ দেয়, ভাই দেশের বাইরে যাবো কেমনে, তরুণরা। সুতরাং আমার কথা হচ্ছে, এই ইউনুসকে হটাতে হবে, এদেরকে এখান থেকে ভাগাতে হবে। একটা তত্ত্বাবধায়ক সরকার বা একটা গভর্নমেন্টকে আইন অনুযায়ী আনুক, যেটা অলরেডি কোর্টে পেন্ডিং আছে, তাহলে সবকিছু আইন মতো হয়। আপনি সংবিধানটাকে সমুন্নত রাখেন, সেনাবাহিনী প্রধান, মানে সেনাবাহিনী প্রধান নিজে ক্ষমতায় না যাক, তারা একটা তত্ত্বাবধায়ক সরকারকে সামনে রেখে তারা প্রোটেকশন দেখ, ইলেকশন কমিশনকে শক্তিশালী করে একটা ইলেকশন করে ফেলেন, যেইভাবে সুবিধা, যেইভাবে স্বচ্ছ একটা ইলেকশন হয় করে ফেলেন, শেষ। হু আর দে, সিম্পল। সুতরাং এটাই। এবং আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা বার্মা একটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে পড়বেন। আপনারা অ্যামাজনে অর্ডার দিলে পাবেন, দেখবেন যে আমেরিকা কিভাবে রেজিম চেঞ্জ করে, তার উপরে বেশ কিছু অথরিটি টাইপ বই আছে, সেগুলো পড়বেন। অ্যারাব স্প্রিংটা কি হয়েছে এবং আফটার মাথ অফ অ্যারাব স্প্রিং, মুসলিম ব্রাদারহুড, এদের এদের কি হয়েছে জীবনে, সেটা ভালো করে পড়বেন। ইরান বিপ্লব ভালো করে পড়বেন, আয়াতুল্লাহ খোমেনি, তুদে পার্টি, মানে ইরানের যেই বিপ্লবটা আছে সেটা পড়বেন। তারপরে ইউক্রেনের অরেঞ্জ রেভলিউশনটা পড়বেন। তারপরে আপনি সিআইএ ঠিক কিভাবে কাজ করবে এটা পড়বেন। অ্যান্ডারসন পেপারস বলে কিছু ডকুমেন্ট পাওয়া যায়, সেটা পড়বেন। তারপরে কুক কমিশন 1973-তে কুক কমিশন বলে একটা কমিশন হয়েছে, সেই কমিশনের কাগজগুলো পড়বেন। এবং অবশ্যই লুবুম্বা কিভাবে মার্কিনীদের মাধ্যমে আপনার উৎখাত হয়েছিল, কিভাবে সালভাদর আলেন্দে 1973-তে পিনোশের মাধ্যমে উৎখাত হয়েছিল, এটা ভালো করে পড়বেন। এই নথিপত্র যখন আপনি ভালো করে পড়বেন, তখন আপনি বাংলাদেশের পরিস্থিতিটা বুঝতে পারবেন। বিশ্বাস করুন, আমাকে আপনি অনেক খারাপ ভাবতে পারেন, আমি আপনাদের মতো, আপনাদের বড় ভাই। আমার বয়স আজকে মিড 40-তে, 45, 44, 45। সো আপনারা আমাকে যদি ভাই ভাবেন, আমি ধরেন আওয়ামী লীগ সমর্থন করি, আপনার সাথে আমার অসংখ্য তর্ক হবে, আমি আপনার কথা মানবো না, এন্ড অফ দ্য ডেতে আমি আপনাকে মেরে ফেলবো না। আমার সাথে আপনি তর্ক করতে পারেন, আপনি যে পার্টিরই হন না কেন, আপনি আমার সাথে কথা বলতে পারেন। এই জায়গাটা আমি সব সময় রাখি, অল দ্য টাইম, এক্সেপ্ট জামাত। এই মৌলবাদীর কোন স্থান নাই আমার সাথে, ওরা ওদের মতো থাকুক। অন্য যে কোনো পার্টি ইউ ক্যান টক টু মি। এবং আমি আপনার আগেও বলি যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার শত্রু নয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেন এই ছাত্রদেরকে ব্যবহার করা হয়েছে। তিনি এমন না যে আওয়ামী লীগ আসলে আপনাদেরকে ফাঁসি দেবে, মারবে, কাটবে। নো, আমাদের পলিসিতে এটা নেই। আমাদের পলিসিতে যা আছে, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এই দেশটা হবে মেহনতি মানুষের, এই দেশটা হবে কৃষকের, এই দেশটা হবে শ্রমিকের, এই দেশটা হবে তরুণদের, এই দেশটা হবে যার ব্রেন আছে তার। এই দেশটা আমরা এমন ভাবে করব যে প্রত্যেকটা তরুণ যেন মনে করতে পারে এই দেশটা তার, ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল আইডিওলজি। ডাজন্ট রিয়েলি ম্যাটার। ম্যাটারটা হচ্ছে তরুণদেরকে আমরা কানেক্ট করতে চাই এই কান্ট্রিটার সাথে, ওদের মাথার ভিতরে আমরা পুশ করে ঢুকিয়ে দিতে চাই এই দেশটা তার, এই দেশটা আমেরিকার না, এই দেশটা অন্য কোনো দেশের না, এই দেশটা তার। এই বাঙালি জাতীয়তাবাদ, এই দেশ তার মাথাতে আমরা দিতে চাই। এবং শিক্ষা, আমরা এডুকেশন সেক্টরটাকে এমন একটা জায়গাতে নিয়ে যেতে চাই যেন তাকে যুদ্ধ করতে না হয় আর সারা পৃথিবীতে। আমাদের যেন ওই ওই সৌদি আরবে গিয়ে বা মিডল ইস্টে গিয়ে এত কষ্ট না করতে হয়। আমরা বাংলাদেশটাকে মেহনতি মানুষের করতে চাই। একজন কৃষক, তিনি এমপি হবেন, তিনি ধান লাগানো শেষে পার্লামেন্টে আসবেন, পার্লামেন্টের সেশনের পরে ধান লাগাতে যাবেন। একজন শ্রমিক, মেহনতি মানুষ, তারা হবে সামনের সময়ের প্রতিনিধি। বাংলাদেশ আওয়ামী লীগ তরুণদেরকে নিয়ে, শ্রমিকদেরকে নিয়ে সামনের জীবন গড়বে। আমাদের ভুল থাকতে পারে, ভ্রান্তি থাকতে পারে, কিন্তু আমরা এই মানুষকে, বাংলাদেশকে ভালোবাসি। অনেক ধন্যবাদ।
জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা মানুষরা বাংলাদেশকে ভালোবাসি এবং বাংলাদেশ হবে জনগণের রাষ্ট্র। জনগণ দ্বারা পরিচালিত হবে সেটি একটা। আরেকটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে এখন যেরকম মানুষের অংশগ্রহণ এখন দেখতে পাচ্ছি, মানুষের চিন্তাভাবনা শেয়ার করা হয়, সেটা দেখে মনে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জনগণের এখন ম্যান্ডেট আছে। বাংলাদেশের করিডোর দেওয়ার যে চক্রান্ত চলছে, বাংলাদেশের বন্দর অন্য দেশের কাছে লিজ দেওয়ার যে চক্রান্ত হয়ে গেছে অলরেডি, এবং আমাদের সেন্ট মার্টিন নিয়ে যে কথাগুলো হচ্ছে, এবং আমাদের বাংলাদেশে মানুষ না চাইতে স্টারলিংকের কানেকশন বাংলাদেশে কেন, এই ঘটনাগুলো বাংলাদেশের মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে। এবং সেই জন্য বাংলাদেশের সচেতন দেশপ্রেমিক সেনাবাহিনীর অংশগ্রহণ এখন দেশের মানুষ চায়, এটা এখন সময়ের দাবি। এছাড়া বাংলাদেশে যে এখন রাজনৈতিক সমস্যাগুলো রয়েছে, বাংলাদেশে একটা দ্রুত দ্রুত নির্বাচন দরকার। জনাব ব্যারিস্টার নিজম মজুমদার যে কথাটি বলেছেন, একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন যদি বাংলাদেশে দেয়া যায় এবং সেই নির্বাচিত সরকার দেশের সংস্কার বা যে কোনো কার্যক্রম তারা গ্রহণ করবেন, জনগণের সাথে আলোচনা করে সেটা জনগণ মেনে নেবে, পক্ষ বিপক্ষে থাকবে। আরেকটি বিষয় হচ্ছে, এখন কেউ কেউ বলছেন আবার এনসিপি আগামীকাল নির্বাচন কমিশনের সামনে নির্বাচন কমিটির অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। নতুন একটা কেওয়াজ নাকি তারা সৃষ্টি করতে চাচ্ছে। এখন যে দেশ উত্তপ্ত যে বিষয়গুলো নিয়ে, সেইগুলোর থেকে দৃষ্টি অন্যদিকে সরানোর জন্যই তারা আগামীকাল নির্বাচন কমিশনের সামনে অবস্থান গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক, দেখা যাক কি হয়। তবে দেশবাসীর চাওয়া দেশের শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করুক, সহাবস্থান বিরাজ করুক। মব ভায়োলেন্সের নামে যে কাণ্ডগুলো ঘটছে, ধানমন্ডিতে যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে, সার্জিস আলমের পোস্টে রিয়াক্ট করার জন্য যে ঘটনাটি ঘটেছে, চাকরিচ্যুতি ঘটেছে, এগুলো বাংলাদেশের মানুষ দেখতে চায় না। এবং ফ্যাসিবাদের যে চূড়ান্ত রূপ, সেটি এখন বাংলাদেশ গত ৯ মাস যাবৎ দেখছে, এবং আরো কয়দিন দেখতে হয় সেটি বলা যায় না। তবে দেশের মানুষকে একটা সঠিক সুন্দর সিদ্ধান্ত নিতে হবে। দেশপ্রেমিক সেনাবাহিনীকে এই ক্ষেত্রে এগিয়ে আসতে হবে, দেশের দায়িত্ব তাদেরকে গ্রহণ করতে হবে, জনগণের প্রতিনিধির কাছে তাদেরকে ক্ষমতা হস্তান্তর করে দিতে হবে। জনাব মির্জা মজুমদার, আমি অনেক কথা বলেছি শেষে, কিন্তু মাঝখানে আমি বেশি কথা বলিনি। আপনি অনেক কথা বলেছেন আজকে, নতুনদের উদ্দেশ্যে আপনি বক্তব্য দিয়েছেন। একটা কম্প্রোমাইজিং বক্তব্য আপনার কাছ থেকে আজকে শুনেছি। নতুনদেরকে, নতুন প্রজন্মকে আশ্বস্ত হওয়ার কোনো কারণ আমরা দেখি না। আপনার কথায় সেটি ফুটে তরুণদেরকে উঠেছে। ছাড়া জি, তরুণদেরকে ছাড়া এই বাংলাদেশ গড়া যাবে না। আমি যদি গো ধরে বসে থাকি যে ব্র্যাকের ওই ছেলেটা আন্দোলনে গেছে, ওকে আমি মেরে ফেলবো, ও আমাকে গালি দিয়েছে, ওকে আমি কেটে ফেলবো ক্ষমতায় গেলে, তাহলে আর রাজনীতি করার আমার দরকার নেই। জি। লিসেন, ইউ ক্যান নট মেক এভরি ওয়ান ইউর এনিমি। রাইট, নো, রাইট। এবং আমরা এটা করবো না, এটা করা যাবে না। জি, আমি রাজনীতি করি, আমাকে তো গালি দিবেই। আরে, আমাকে সমালোচনা করবে না। ওই ধৈর্য আমাকে রাখতেই হবে। এবং জি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই ডিটারমাইন্ড। সামনের আওয়ামী লীগ একটা ম্যাজিক্যাল আওয়ামী লীগ হবে, একটা জি, জাদুকরী আওয়ামী লীগ হবে। তৃণমূল হবে আওয়ামী লীগের প্রধানতম শক্তি। শ্রমিক, জি, মেহনতি মানুষ বাংলাদেশের আওয়ামী লীগের প্রধানতম শক্তি। ৭২-এর সংবিধান বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান চালিকা শক্তি। জি, আমি শুধু জি, আমার অনেক একটা কথাই বলতে চাই যে জনগণ